এই ছোট লোক ফকিন্নের বাচ্চা, তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমাকে বিয়ে করেছিস, আমার বাবার টাকা পয়সা থেকে নিজেকে সামলাতে পারিসনি, তাই না? এভাবেই আয়নের গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চর বসিয়ে কথাগুলো বলে নদী। একদম থ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না, একদম চুপচাপ। তখনই আবারও নদী আয়নের পাঞ্জাবির গলা ধরে বলতে থাকে, এই হারামজাদার বাচ্চা, তোকে আমি কি বলেছি তুই শুনতে পাসনি? তুই আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? আই অ্যাম সো সরি ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আপনি যেরকমটা ভাবছেন সেরকম কোনো কিছুই না। আমি আপনার বাবার সম্পত্তি দেখে আপনাকে বিয়ে করিনি, আর আপনাদের সম্পদের উপর আমার কোনো লোভ নেই। ও আচ্ছা, তাই বলি। তাহলে তুই আমাকে কেন বিয়ে করেছিস সেটা বল শুনি। আমি দেখতে সুন্দরী তাই? না ম্যাডাম, ব্যাপারটা আপনি যেরকম ভাবছেন সেরকম মনে হয়। আসলে আমি আপনাকে কেন বিয়ে করেছি সেটা আপনি আপনার বাবার কাছে গেলেই জানতে পারবেন। দেখ, একদম মেজাজ খারাপ করিস না, তোকে কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না, এটা তোকে বলে দিলাম। তুই রুম থেকে বের হয়ে চলে যা, আমি তোর চেহারাটাও দেখতে চাইছি না। এই বলে নদী আয়নকে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতে চাইছিল। ঠিক তখনই বাদশাদের আয়ন আর নদীর হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলতে থাকে, আই এম সরি মিসেস, আপনি বললে এখন আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো না। আজ আমাদের বাসর রাত, আর প্রতিটা ছেলের জীবনে প্রতীক্ষা আর অপেক্ষা একটা মুহূর্ত। আমি এই মুহূর্তটাকে কোনোভাবেই নষ্ট করতে চাই না। মানে তুই কি বলতে চাইছিস? আমি এখন তোর সঙ্গে বাসর করব? এটা কখনোই না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে চলে যাবি। যাব না আমি, যা করার আছে তুমি করে নিতে পারো। এই কথা বলে আয়ন তখনই রুমের দরজাটা লাগিয়ে নিল আর নদীকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। এক লাফে নদীর বুকের উপর নদী চোখ বন্ধ করে নিয়েছে। নদীর ঠোঁট দুটো আয়নের ঠোঁট দুটোর একদম কাছাকাছি। নদীর গরম নিঃশ্বাস আয়নের গায়ে লাগছে। তখনই আয়ন নদীর কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে বলতে লাগলো, এভাবে চোখ বন্ধ করে রাখলে ফিল নিতে পারবা নাকি? আমার দিকে তাকাও, দেখো আমি তোমার কতটা কাছে। দেখ, একদম ভালো হবে না বলে দিচ্ছি। তুই এক্ষুনি আমার উপর থেকে নাম। কেন এরকম করছো? আমি তোমার বিয়ে করা জামাই, তোমার উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। তাহলে তুমি সব কিছু থেকে কেন আমাকে বঞ্চিত করতে চাইছো? কেন আমি তোকে সবকিছু থেকে বঞ্চিত করতে চাইছি সেটা কি তুই জানিস না? নাকি সবকিছু জেনেও না জানার ভান করছিস? তুই বুঝতে পারছিস না তোকে আমি জামাই হিসেবে মানি না? এই বলে নদী নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে আয়নকে নিজের শরীরের উপর থেকে সরাতে চাইছিল, কিন্তু আয়ন মোটো ছেড়ে দেবার মতো পাত্র নয়। সে নদীর দুহাত বিছানার সঙ্গে আরো শক্ত করে চেপে ধরল, আর নদী দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ গভীরভাবে চুমু খেল, আর তারপরে ছেড়ে দিয়ে বলতে লাগলো, দেখাবো এখন থেকে তোমার উপর শুধু আমার অধিকার আছে। আমি তোমাকে যা বলবো তোমাকে সেটাই মেনে নিতে হবে। আমার সাথে কোনো জোরাজুরি চলবে না, বুঝতে পেরেছো? দেখ, তুই যেমনটা করছিস তার পরিণাম কিন্তু খুবই ভয়াবহ হবে, সেটা আমি তোকে বলে দিচ্ছি। কারণ তুই আমার বয়ফ্রেন্ড সম্পর্কে জানিস না। কেন তোমার এরকমটা মনে হচ্ছে সেটা আমি সত্যিই জানি না, কিন্তু বিশ্বাস করো আমি তোমার বয়ফ্রেন্ড সম্পর্কে সব কিছু জেনে শুনে তবেই তোমাকে বিয়ে করেছি। এই বলে আয়ন আবার নদীর হাত দুটো বিছানার সঙ্গে আরো শক্ত করে চেপে ধরে, নদীর গলার নিচে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আয়ন তখনই নদীর গলায় চুমু খেতে থাকে। এই প্রথমবার কোনো ছেলে মানুষ তাকে এতটা কাছ থেকে স্পর্শ করছে। নদী যদিও প্রেম করেছে, তার বয়ফ্রেন্ড আছে, কিন্তু কখনো তার বয়ফ্রেন্ড তার এতটা কাছাকাছি আসতে পারেনি, কারণ সে সবসময় যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করেছে। আর নদী সারা শরীরে ভালোবাসার আলিঙ্গন করছিল। নদী সব কিছু আর নিতে পারছিল না, একদম অধৈর্য হয়ে যাচ্ছিল। নদী শুধু ছটফট ছটফট করছিল আর আয়নের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল,
কিন্তু একজন পুরুষ মানুষের শক্তির সাথে কি আর চাইলেই একজন মেয়ে মানুষ পেরে ওঠে? সেটা কখনো কি সম্ভব? না, এমনটা কখনোই হয় না। আর নদীর সঙ্গেও সেরকমটাই হয়েছে। সে নিজেকে সরানোর অনেক চেষ্টা করলেও আয়নের শক্তির কাছে বারবার হেরে যাচ্ছিল। আর আয়ন তাকে নিজের সমস্ত শক্তি দিয়ে বিছানার সঙ্গে চেপে ধরে তার উপর নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে তাকে আদর করতে থাকে। এভাবেই চলে বেশ কিছু মুহূর্ত। নদী আয়নকে নিজের কাছে টেনে নিতে না চাইলেও আয়ন নদীকে জোর করে নিজের কাছে টেনে নেয় আর ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে থাকে। প্রায় আধা ঘন্টা ধরে চলে তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব। আর তারপরে আয়ন নদীকে ছেড়ে দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। তখনই নদী রাগের ঠেলায় নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটা লাথি মেরে আয়নকে বিছানার উপর থেকে ফেলে দেয়। আয়ন মোটো এরকম পরিস্থিতির জন্য রেডি ছিল না। নদী এভাবে আয়নকে ফেলে দেওয়াতে আয়ন কোমরে প্রচণ্ড ব্যথা পায় আর তখনই সে জোরে চিৎকার দিয়ে ওঠে। ও মা গো, বাবা গো, আমার কোমরটা ভেঙে গেল। কে কোথায় আছো? আমাকে প্লিজ বাঁচিয়ে নাও এবারের মতো। তখনই নদী খাটের ওপর বস্ত্রবিহীন অবস্থাতেই বসে থেকে বলতে থাকে, কি রে, এখন মা বাবাকে ডাকছিস কেন? আমি তো আগেই বলেছিলাম তুই আমার সঙ্গে জোরাজোরি করে এসব কিছু করিস না, তাহলে কিন্তু এইসবের পরিণাম একদম ভয়াবহ হবে। কিন্তু তখন তো তুই আমার কোনো কথাই শুনিসনি। তুমি কেমন মেয়ে মানুষ বাবা? আমি তো সেটাই বুঝতে পারছি না। নিজের স্বামীকে বাসর রাতে কেউ এভাবে মারতে পারে? এটা আমি জীবনে এই প্রথম দেখলাম। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে তুই আরও একটা কথা খুব ভালো করেই শুনে রাখ। আমি তোকে এই শেষবারের মতো বলে দিচ্ছি, তুই যদি আর কখনো আমার কাছে স্বামীর অধিকার ফলাতে এসেছিস, তাহলে কিন্তু তোর সঙ্গে এর চাইতে আরো খারাপ কিছু হবে, যেটা তুই কল্পনাও করতে পারবি না। কি করবে? আমাকে মেরে ফেলবে? তাহলে তো তুমি নিজেই বিধবা হয়ে যাবে। সেই কথা আমাকে বলে কি লাভ আছে? কেউ যদি নিচে নিচে বিধবা হতে চায় তাহলে হবে, সেখানে তো আমার কোনো সমস্যা নেই। আরে আমার বাবা এটা কাকে আমার কপালে জুটিয়ে দিয়েছে, যার কিনা মৃত্যুর ভয় পর্যন্ত নেই। মৃত্যুকে ভয় পাওয়ার কি আছে? মৃত্যু তো আজ না হোক কাল হবেই, তাহলে সেটাকে ভয় পেয়ে গেলাম। আছে মৃত্যু অবধারিত, জীবন অনিশ্চিত, এটাই তো সত্য। নদী তখন বুঝতে পারলো এর সঙ্গে চেঁচামেচি করে কোনো লাভ হবে না। তার চাইতে বড় এটাই ভালো হবে যে ফ্রেশ হয়ে এসে বিছানায় ঘুমিয়ে পড়বে, কারণ এই অবস্থায় বিছানায় শুয়ে তার এমনিতেই ঘুম আসবে না। তাই সে বিছানা ছেড়ে উঠে বেডশিটটা ছুঁড়ে নিচে ফেলে দিল আর তারপর আলমারি থেকে নিজের কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় আধা ঘন্টা শাওয়ার নেওয়ার পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে। এদিকে আইন ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিয়ে অপেক্ষা করতে লাগলো নদী কখন ওয়াশরুম থেকে বের হবে আর সে ফ্রেশ হতে যাবে। নদী ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে নিজের চুল ঠিক করতে লাগলো। আর কতক্ষণে আয়ন ওয়াশরুমে ঢুকে যায় আর তারপরে ফ্রেশ হয়ে আসে। আইন রুমে এসে দেখে নদী বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। তখনই আইন কোনো কথা না বলে পিছন থেকে নদীকে জড়িয়ে ধরে, যেটা নদী টের পায়। আর তখনই এক ঝটকায় আইনকে ছাড়ি দিয়ে বলতে থাকে, এই হারামজাদা ছোট লোকের বাচ্চা, কি সমস্যা তোর? তুই এইভাবে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিস কেন? দেখো, একদম ভালো হবে না বলে দিচ্ছি। তুমি যদি আমার সঙ্গে এরকম করতেই থাকো তাহলে কিন্তু একটু আগে যেটা করেছি সেটা এখন আবার করব। তুমি আমার বিয়ে করা বউ, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, নয়তো আমি কাকে জড়িয়ে ধরে ঘুমাবো? তুই আজ যেটা করেছিস এর পরিণাম কতটা ভয়ানক হবে সেটা তুই জানিস না। আর তোকে তো আমি একবার বলেই দিয়েছি, তোকে আমি আমার স্বামী হিসেবে মানি না। তাহলে তুই আবার কিসের স্বামীগিরি ফলাতে আমার কাছে আসিস? তুমি আমাকে স্বামী হিসেবে নাই মানতে পারো, কারণ তুমি এই যুগের শিক্ষিত স্মার্ট মেয়ে, কিন্তু আমি তোমাকে বউ হিসেবে আর তোমাকে আমি আমার বউ হিসেবে যথেষ্ট ভালোবাসি। তাই এমনটাই ভালো হয় যদি তুমি আমার সঙ্গে আপোষে চলে যাও। তুই যদি এরকমটাই ভেবে থাকিস তাহলে তুই এখনো বোকার স্বর্গে বসবাস করছিস। আমাকে তুই এখনো বুঝে উঠতে পারিসনি, বুঝতে পেরেছিস? আমি তোমাকে যতটুকু বুঝতে পেরেছি ততটুকুই আমার জন্য যথেষ্ট। এরপর আমার আর কোনো কিছুই চাই না। এখন তোমাকে জড়িয়ে ধরে ঘুম দিব, আমি শুধু
এইটুকুই জানি। এই বলে নদীর হাত ধরে টান দিয়ে আয়ন নদীকে নিজের দিকে ফিরিয়ে নিল। আর তখনই নদীকে শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে। নদী ছটফট করতে লাগলো তার থেকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু পেরে উঠছিল না। তখনই আয়ন নদীকে বলতে থাকে, এভাবে সাপের মতো মোচড় দিয়ে কোনো লাভ হবে না। আমি তোমাকে ছাড়ছি না। তোমাকে আজ থেকে এভাবেই ঘুমাতে হবে, আর এটাই শেষ কথা। এই বলে আয়ন নদীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে যাতে নড়াচড়া করতে না পারে। আর এ থেকে নদী নিঃশ্বাস নিতে পারছিল না। সেদিকে আয়নের কোনো খেয়াল নেই। সে যেন অন্যদিকে ছেড়ে দিলেই পালিয়ে যাবে এমন একটা অবস্থা। যতটা শক্ত করে জড়িয়ে ধরে রাখবে নদী যেন ততটাই তার কাছ থেকে যতটা শক্ত করে জড়িয়ে ধরে রাখবে নদী যেন ততটাই তার কাছে থেকে যাবে। তা যেন এমনটাই মনে হচ্ছিল। তাই তো সে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে নদীকে জড়িয়ে ধরে রাখলো। এদিকে ঘুমিয়ে পড়ল, কিন্তু নদীর কোনোভাবেই ঘুম আসছিল না, কারণ সে ছোটবেলা থেকে একা ঘুমাতে অভ্যস্ত। ছোটবেলা থেকেই আলাদা করে ঘুমানোর অভ্যাস, যার কারণে কেউ তার সঙ্গে ঘুমায় না। তাছাড়া কারোর হাত পা তার গায়ে লাগলে এমনিতেই তার ঘুম আসে না। কিন্তু কি করবে, আয়ন তাকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে যে সে নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। এভাবেই সময় পেরোতে লাগলো। রাত গভীর থেকে গভীরতর হতে লাগলো। নদীর ভীষণ ঘুম পেতে লাগলো, কিন্তু এভাবে ঘুমাতে পারছিল না। এদিকে আয়ন বেঘরে ঘুমাচ্ছে। এটা দেখে নদীর রাগ আরও বেড়ে গেল। রাগে ফোঁস করতে লাগলো, কিন্তু সে রাগের কোনো তোয়াক্কা করলো না আয়ন। সে তো তার মতো করেই ঘুমাতে লাগলো। নদী কি করবে কিছুই বুঝতে না পেরে আয়নের বাহু পর্যন্ত নিজেকে চানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেভাবেই আর সবল হয়ে ওঠে না। ঘুমন্ত আয়ন যেন আরো হয়ে উঠেছিল শক্তিশালী। তাকে যেন আরো শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরেছিল, কোনোভাবেই যেন একদম নড়াচড়া করতে না পারে। এভাবে রাত পেরিয়ে ভোর হতে লাগলো, আর নদী রাগে ফুসফুস করতে লাগে। তার বাবাকে হাজারবার গালি দিতে লাগলো, কেন যে তার বাবা এমনটা করতে গেল সেটাই বুঝে আসছে না তার। কি ব্যাপার, আপনারও কিছু বুঝতে পারছেন না তো? ভিউয়ার্স, চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি আর সম্পূর্ণ গল্পটা আপনাদের খুলে বলি। আজ থেকে প্রায় 1 বছর আগের কথা। তখনই নদীর বাবার কোম্পানিতে জয়েন করে আয়ন। সদ্য অনার্স কমপ্লিট করা ছেলেটি বেশ কয়েক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দেয়, কিন্তু কোথাও চাকরিটা হয়ে উঠছিল না। কারণ বর্তমান সময় চাকরি পাওয়া আর আকাশে চাঁদ হাতে পাওয়া সমান কথা। কারণ এই সময়ে একটা চাকরি পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। কিন্তু তারপরও আয়ন ছিল অদম্য সাহসী একটা ছেলে, আর পড়াশোনায় যথেষ্ট মনোযোগী আর বুদ্ধিমান। নদীর বাবার কোম্পানিতে ম্যানেজিং ডিপার্টমেন্টে একজন লোক নিয়োগ করার প্রয়োজন ছিল, আর তার জন্য এই নিউজ পেপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞপ্তি দেখে আয়ন আসে নদীর বাবার কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। প্রায় আধা ঘন্টা ওয়েটিং রুমে বসে থাকার পর একজন আয়নকে তার সঙ্গে করে বসের কেবিনে নিয়ে গেল। আসসালামু আলাইকুম, মে আই কামিং? ইয়েস, কামিং। ভেতরে আসো, তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। তাড়াতাড়ি আসো, আমাকে আবার একটা ক্লায়েন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ স্যার, আসলে আমি আপনাদের পত্রিকাতে বিজ্ঞপ্তি দেখেই এখানে এসেছি। শুনলাম আপনাদের কোম্পানিতে নাকি ম্যানেজিং ডিপার্টমেন্টের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। আমি সেই পদটির জন্য আবেদন করতে চাই। ও আচ্ছা, সেটা তো খুবই ভালো খবর আছে। এবার তুমি বলো, তোমার পড়াশোনা কত দূর? তোমাকে দেখে তো খুবই কম বয়সী বাচ্চা ছেলে বলে মনে হচ্ছে। স্যার, আসলে আমি এই বছরই অনার্স কমপ্লিট করেছি। সেই তো কয়েক মাস হলো। ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি, কারণ আমার ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ। সেই জন্য আমাকে যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা করতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার। সেটা তো খুবই ভালো কথা, কিন্তু তুমি তো পারবে আমার ম্যানেজিং ডিপার্টমেন্ট সামলাতে? তোমার তো কোনো অভিজ্ঞতা নেই, কোনো প্রবলেম হবে না তো? দেখুন স্যার, সেটা তো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, যেহেতু আমার পূর্ব কোনো চাকরির অভিজ্ঞতা নেই। তবে আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমি আমার সবটা দিয়ে আপনার কোম্পানিকে প্রোটেক্ট করার চেষ্টা করতে পারি।
আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমার কথায় ভরসা করলাম। তাও তোমার সার্টিফিকেটগুলো আগে দেখে নেই। বলতে আইন ফাইল থেকে নিজের কাগজপত্রগুলো নদীর বাবার হাতে তুলে দিল। বেশ কিছুক্ষণ নদীর বাবা সেগুলো নেড়েচেড়ে দেখলেন। আইন বরাবরই ভালো স্টুডেন্ট, এসএসসি, এইচএসসি এবং অনার্সে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। তাই নদীর বাবা আইনকে বলতে থাকেন, তোমার রেজাল্ট তো বরাবরই ভালো, তুমি তো চাইলেই ভালো কোনো কোম্পানিতে চাকরি করতে পারো। তাহলে আমাদের কোম্পানির মতো একটা কোম্পানিকে কেন বেছে নিয়েছো জানতে পারি? হ্যাঁ স্যার, আপনার এই প্রশ্নটা করার যথেষ্ট কারণ রয়েছে, সেটা আমি বুঝতে পারছি। তবে অন্য কোনো কোম্পানিতে চাকরি নিতে না যাওয়ার পেছনেও আমার যথেষ্ট কারণ রয়েছে। কারণ ভালো কোনো কোম্পানি বা সরকারি চাকরি পেতে হলে একটা মোটা অঙ্কের ঘুষ দিতে হয়, যেটা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। হ্যাঁ একদমই তাই। বর্তমান সময়ে ভালো কোনো চাকরি বা সরকারি কোনো চাকরি নিতে হলে মোটা অঙ্কের একটা ঘুষ বা জামানত, যেটাই বলেন না কেন, প্রদান করতে হয়। কিন্তু আয়নের ফ্যামিলির আর্থিক অবস্থা অতটাও ভালো না যে তাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট প্রদান করতে পারবে। তাই আইন এসব কিছুর আশা ছেড়ে দিয়ে নিজের যোগ্যতায় চাকরি খোঁজার চেষ্টা করে। এর মধ্যেই খোঁজ পায় নদীর বাবার কোম্পানি, আর তারপর সেখানে চলে আসে। নদীর বাবা আয়ন এর সমস্ত কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। তারপর তিনি আয়নকে বলতে লাগলেন, দেখো, আমি তো তোমার সবগুলো কথাই শুনলাম, আমার সবকিছু মোটামুটি বুঝতে পেরেছি। তাই আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ স্যার, বলুন কি বলবেন। আমি আপনার সব রকম কথা শুনতে প্রস্তুত আছি। আপনি যদি আমাকে এটাও বলেন যে চাকরিটা হবে না, তাও। আয়নের এরকম কথা শুনে ভীষণ আশ্চর্য হন নদীর বাবা। কারোর চাকরি না হলেও সেটা শুনে সে খুশি থাকতে পারে বা সেটা শোনার জন্য প্রস্তুত থাকতে পারে। এই প্রথম শুনলেন তিনি এমন কথা। তিনি ভীষণ আশ্চর্য হয়ে আয়নকে জিজ্ঞাসা করতে থাকেন, ওনার অফিসে চাকরি না হলেও আয়নের সন্তুষ্ট থাকা বা প্রস্তুত থাকার কারণটা কি তিনি জানতে পারেন। তখনই আয়ন বলতে থাকে, সে এসবে অভ্যস্ত হয়ে গেছে, কারণ ইতিমধ্যেই বেশ কয়েকটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে। কিন্তু যথাযথ যোগ্যতা থাকার পরও উপর মহলকে নির্দিষ্ট অঙ্কের ঘুষ বা জামানত না দেওয়ার কারণে তার চাকরিটা হয়ে ওঠেনি। এসব শুনে নদীর বাবা সম্পূর্ণ ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারেন। আর তখনই নদীর বাবা বলতে থাকেন, ও আচ্ছা, এই কথা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আমি তোমাকে একটা খুশির খবর দিচ্ছি, তুমি কি সেই খুশির খবরটা শুনতে চাও? কি যে বলেন না স্যার, খুশির খবর কেন শুনতে চাইবো না? আমরা তো সবাই খুশি থাকতে চাই, খুশির খবর শুনতে চাই। তাহলে আমি কেন তার চাইতে ব্যতিক্রম হব? তোমার চাকরিটা আমার কোম্পানিতে হচ্ছে। আমি তোমার কথাবার্তা আর চালচলন দেখে বুঝতে পেরেছি তুমি আমার কোম্পানিটাকে ধরে রাখতে পারবে। কথাটা শুনে ভীষণ রকম খুশি হয় আয়ান। সে তো নদীর বাবার কথাগুলো ভেবে নিয়েছিল তার চাকরিটা এবারও বুঝি আর করা হলো না। কিন্তু নদীর বাবা যখন এই কথাটা বলল তখন যেন খুশির বন্যা বয়ে গেল। সে খুশিতে গদগদ হয়ে নদীর বাবাকে বলতে লাগলো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার সত্যিই জানা নেই। দেখো, আমাকে কৃতজ্ঞতা জানানোর কোনো কারণ নেই। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পারবে, তাই তোমাকে চাকরিটা করতে বলা। এখন শোনো, আরও একটা কথা বলে রাখি, যদি 1 মাস পর আমার মনে হয় তুমি আমার অফিসে চাকরি করার জন্য উপযুক্ত নাও, তাহলে কিন্তু আমি তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়োগ দেওয়ার চিন্তা করব। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় আমি আপনার চাকরি করতে পারবো না, তাহলে তো আপনি অবশ্যই অন্য কাউকে এটার জন্য নিয়ে নেবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, এসব না হয় বুঝলাম, কিন্তু তুমি তোমার স্যালারি হিসাবে কেমন অ্যামাউন্ট আশা করছো? দেখুন স্যার, আপনাকে তো আমি বললাম যে আমি ইতিপূর্বে কখনো কোথাও কোনো চাকরি করিনি, তাই স্যালারি হিসেবে কতটা আশা করব সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তাই আমি সম্পূর্ণ ব্যাপারটা আপনার উপর ছেড়ে দিচ্ছি। আপনি আমাকে যা দিবেন আমি তাই মেনে নেব।
বেশ কিছুক্ষণ চিন্তা করলেন নদীর বাবা। তিনি বুঝতে পারলেন আয়ন ওনার কাছে সেরকম কোনো অ্যামাউন্ট দাবি করবে না, তাই তিনি আয়নকে বলেন, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যেহেতু আমার এখানে কোনো দাবিদার ছাড়াই চাকরি করতে চাও, তাহলে আমি তোমাকে প্রথম মাসে 40,000 টাকা স্যালারি দেবো। তারপর তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে বাড়বে। কথাটা শুনে ভীষণ খুশি হয় আয়ন। সে আশা করেছিল 20,000 টাকা স্যালারি পাবে, কিন্তু সেটাও সন্দেহ। আর সেখানে কিনা 40,000 টাকা স্যালারি পাচ্ছে প্রথম মাসেই, আরও তারপর পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আরও বাড়বে। সে খুশি মনে নদীর বাবাকে বলতে থাকে, আপনাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো সেই ভাষা সত্যি আমার জানা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আমি শুধু তোমার যোগ্যতার মূল্যায়ন করছি। যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারো তুমি আমার এই কোম্পানিতে চাকরি করার যোগ্য এবং ভালো পারফরমেন্স দেখাতে পারো, তাহলে সামনের মাস থেকে তোমার স্যালারি আরও বাড়ানো হবে। স্যালারি নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমার শুধু একজন বিশ্বস্ত মানুষ প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আজ তাহলে আমি আসি। এই বলে নদীর বাবার সঙ্গে কথা বলা শেষ করে আইন অফিস থেকে বের হয়ে আসে। আর তারপর সেখান থেকে এসে যায় হোস্টেলে আসা মাত্রই তার বাবা তাকে ফোন দেয়। আর আইন গতকাল রাত্রেই তার মা বাবাকে বলে রেখেছিল আজ এক জায়গায় যাবে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। আর সেজন্যই তার বাবা তাকে ফোন দিয়েছে চাকরিটা হয়েছে কিনা সেটা খবর নেওয়ার জন্য। দুবার রিং হতেই আয়ন ফোনটা রিসিভ করে। আর তখনই অপর প্রান্ত থেকে আয়নের বাবা বলতে থাকে, কিরে বাবা, কি অবস্থা, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই না কোথায় যেন চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলি, তোর চাকরিটা কি হয়েছে? তখনই আয়ন খুশি মনে তার বাবাকে বলতে থাকে, হ্যাঁ বাবা, আমার চাকরিটা হয়ে গেছে। তুমি জানো না আজ আমার কতটা খুশি লাগছে। আমার মনে হচ্ছে আজ আমি জীবনের সবচাইতে বেশি খুশি। যাই হোক আলহামদুলিল্লাহ, অবশেষে তোর চাকরিটা হয়ে গেল, এটা শুনে খুব ভালো লাগছে। তা স্যালারি কত ধরেছে রে বাবা? বাবা, তুমি শুনে খুবই খুশি হবে। আমার স্যালারি প্রথম মাসেই 40,000 টাকা ধরা হয়েছে। আর বস বলেছে আমি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারি তাহলে নেক্সট মান্থ থেকে আমাকে স্যালারি আরও বাড়িয়ে দেওয়া হবে। কি বলিস? তাহলে এটা তো খুশির খবর। খবরটা এখনই তোর মাকে জানাতে হয়। দাঁড়া তুই, আমি তোর মাকে আগে বলে নিই। এই বলে আয়নের বাবা ফোন লাইনে থাকা অবস্থায় তার আম্মুকে বলতে থাকে। আয়নের এই খুশির খবরের কথা আয়নের আব্বাম্মু ও তার ছোট বোন তিনজনই ভীষণ খুশি হয় আয়নের এই চাকরির কথা শুনে, কারণ তাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে প্রতি মাসে 40,000 টাকা আর্নিং করা মানে তাদের জন্য বিশাল বড় কিছু। আয়নের আম্মু খবরটা শোনার সাথে সাথে খুশিতে আয়নের বাবার থেকে ফোনটা কেড়ে নিয়ে আয়নকে বলতে থাকে, তুই জানিস না বাবা, কত বছর ধরে অপেক্ষা করে আছি এমন একটা খুশির খবর শোনার জন্য। আজ মনটা সত্যি অনেক ভালো করে দিলি। যাই হোক বাবা, সবসময় নিজের খেয়াল রাখিস। আম্মু, তোমরাও ভালো থেকো। আর এখন থেকে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। মাসে যদি মিনিমাম 40,000 টাকাও পাইতাম তাই তারপরেও আমাদের সংসার খুব ভালোভাবেই চলে যাবে। এরপর আয়ন তার ছোট বোনের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলে তার ছোট বোন এই বছরে এসএসসি পাশ করেছে, ইন্টার ভর্তি হবে। আর সেজন্যই আয়ন তার বোনকে বলল তার চাকরির বেতনটা পেলেই তার বোনকে শহরে নিয়ে আসবে আর এখানে ভালো কোনো কলেজে ভর্তি করিয়ে দেবে। যদিও আয়নের মা বাবা এই ব্যাপারটা নিয়ে একদমই রাজি নয়, কারণ মেয়ে মানুষ তার কখনোই এত দূরে দিতে চায় না। কিন্তু আয়ন নিজের মতো করে নিজের বোনকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায়। তার কথা হলো ছেলে হোক মেয়ে হোক সমান অধিকার। আয়নের তার বোনের উপর বিশ্বাস আছে, তার বোন কখনো এমন কিছু করবে না যা তাদের বংশের মুখে চুনকালি লাগাবে। তাই আয়ান বাবা মার সিদ্ধান্তের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেয় তার বোনকে শহরে এনে পড়াশোনা করানোর জন্য। এভাবে প্রায় ঘন্টাখানেক ধরে মা বাবা আর বোনের সঙ্গে কথা বলে আয়ান। কথা শেষ হলে মোবাইলটা বিছানার উপর রেখে দিয়ে এলিয়ে দেয় আয়ান।
ক্লান্ত শরীর, সকালবেলা কিছু খেতে পায়নি কারণ রান্না হয়নি। এতটাই ক্লান্ত লাগছে, বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে গেছে সেই খেয়াল নেই। ঘুম ভাঙল বিকেল 3টায়, তার রুমমেটে ডাকে। কিরে ভাই, কি ব্যাপার? এভাবে শার্ট প্যান্ট গায়ে আর জুতো পায়ে নিয়েই ঘুমিয়ে পড়ছিস? সরি ভাই, আসলে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, কখন যে ঘুমিয়ে গেছি সেই খেয়াল নেই। এই বলে আয়ন কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 10 মিনিট পর ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে রুমে চলে আসে। তখনই আয়ন তার রুমমেটকে বলতে থাকে, ভাই, একটা খুশির খবর আছে। আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম না, আমার চাকরিটা হয়ে গেছে। কি বলিস? এটা তো খুবই খুশির খবর। আমাদের সবাইকে মিষ্টি খাওয়া তাহলে। রিল্যাক্স ভাই, চাকরি হয়েছে কিন্তু এখনো বেতন পাইনি। তবে আই প্রমিসড প্রথম মাসের স্যালারি পেয়ে সবাইকে মিষ্টি খাওয়াবো। ওকে ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম যেদিন তুমি আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবে। এখন চলো দুপুরে খাবারটা খেয়ে নেওয়া যাক। এই বলে আয়ন আর তার রুমমেট দুজনেই দুপুরের খাবার খেতে চলে গেল। সময় যেন কাটতে চাইছিল, অপেক্ষা করছিল কখন পরের দিন সকাল হবে আর কখন পরের দিন সকালবেলা অফিসে যাবে। পুরো সময়টাই যেন আয়নের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। রাতে ঘুম আসছিল না, উত্তেজনায় বারবার মনে হচ্ছিল এই বুঝি ঘুমিয়ে গেলে লেট হয়ে যাবে। এভাবে ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 1টার মতো বেজে গেল। আয়ন মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। সকাল 7টায় অ্যালার্ম বাজতে না বাজতেই আয়ন বিছানা থেকে লাফিয়ে ওঠে আর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। 8টা বাজতে না বাজতেই নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আয়ন। সময় হওয়ার 5 মিনিট আগেই অফিসে এসে পৌঁছায় আয়ন, আর তারপরে ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে থাকে। 9টা বেজে 5 মিনিট নদীর বাবা অফিসে আসেন এবং আয়নকে নিজের কেবিনে ডেকে নিলেন। এসো, তোমাকে তোমার কাজ বুঝিয়ে দিচ্ছি। এ বলে আয়নকে নিজের কেবিনে ডেকে নেয় নদীর বাবা, আর আয়নও নদীর বাবার পিছন পিছন ওনার কেবিনে প্রবেশ করেন। কিছুক্ষণ পরেই উনি আয়নকে বলতে থাকেন, দেখো, তোমাকে তো আগেই বলা হয়েছে আমাদের ম্যানেজিং ডিপার্টমেন্টে একজন লোক প্রয়োজন। কারণ আগের যিনি ছিলেন উনি হিসেবে একটু গরমিল করেন, তাই ওনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, আর সেই জায়গাটাতে তোমাকে চাকরি দেওয়া হয়েছে। এখন মূল কথা হলো আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে তোমার কাজ বুঝিয়ে দিবে, তারপর থেকে তুমি তোমার কাজটা মনোযোগ দিয়ে করবে। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, আমি আমার কাজটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। নদীর বাবা নিজের অ্যাসিস্ট্যান্টকে ডেকে নেন আর আয়নকে তার সমস্ত কাজ বুঝিয়ে দিতে বলেন। অ্যাসিস্ট্যান্ট আয়নকে সমস্ত কাজ বুঝিয়ে দিল আর নিজের কেবিনে বসে কাজ করতে লাগলো। অনেকগুলো ফাইল জমে আছে, সেই ফাইলগুলো চেক করছিল। বিশাল গরমিল রয়েছে সেই ফাইলগুলোতে। আয়ন চেক করে প্রায় দুপুর 12টার দিকে কিছু ফাইল নিয়ে নদীর বাবার কেবিনে গেল আর বলতে লাগলো, স্যার, আমি এই পর্যন্ত এই কয়েকটা ফাইল চেক করেছি। এই কয়েকটা ফাইলের মধ্যেই প্রায় 70 লক্ষ টাকার মতো গরমিল আছে। এবার তুমি চিন্তা করো বাকি ফাইলগুলো চেক করলে কত লক্ষ টাকার গরমিল হবে। আমি তো সেটাই বুঝতে পারছি না, একজন মানুষ কিভাবে পারে বুকের উপর বসে বুকে ছুরি মারতে। স্যার, ভেঙে পড়বেন না প্লিজ। মানুষ আপনার শত্রুতা করতে পারবে কিন্তু আপনার রিজিক কখনো কেটে দিতে পারবে না। কেউ একজন আপনাকে নিঃস্ব করার জন্য প্রচেষ্টা করতে পারবে, কিন্তু সে আপনাকে সম্পূর্ণ নিঃস্ব করতে পারবে না। আমি জানি আল্লাহ আমাদের সহায় আছেন, কারণ আমরা যারা ন্যায়ের পথে চলি আল্লাহ কখনো আমাদেরকে নিরাশ করেন না। হ্যাঁ স্যার, একদমই তাই। যা হয়ে গেছে তা দিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আমি বাকিগুলো চেক করে তারপর আপনাকে আপডেট জানাচ্ছি। এই বলে আয়ন নিজের কেবিনে চলে গেল। 4 দিন সময় নিয়ে সমস্ত ফাইল চেক করলো। মোটামুটি 2.5 কোটি টাকার মতো গরমিল। আয়ন সমস্ত কিছু ইনফরমেশন নদীর বাবাকে দিল আর তারপরে রাত 10টার দিকে অফিস থেকে বের হচ্ছিল। নদীর বাবাও তখন অফিস থেকে বের হয়। তিনি গাড়ির দিকে যাচ্ছিলেন। আয়ন তখন অফিসের সামনে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। এটা দেখে নদীর বাবা বলতে থাকেন, কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, বাসায় যাওনি? স্যার, আমি তো হোস্টেলে থাকি আর এখান থেকে আমার হোস্টেল অনেকটাই দূরে। তাছাড়া রাস্তাঘাটের অবস্থাও খুব বেশি ভালো নয়, তাই রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। রিক্সা পেলে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে তোমার হোস্টেল পর্যন্ত পৌঁছে দেব, তারপরে আমার বাসায় চলে যাব। না স্যার,
সেটার কোনো প্রয়োজন নেই। আমার জন্য অযথায় আপনাকে কষ্ট করতে হবে না। আপনি প্লিজ চলে যেতে পারেন, আমি সময় মতো চলে যাব। আরে বাবা, এত ইতস্তত বোধ করার কি আছে? আমি বস, সেটা অফিসে, আর অফিসের বাইরে আমিও তোমার মতো একজন সাধারণ মানুষ, বুঝতে পেরেছো? এখন আর ইতস্তত না করে গাড়িতে বসো। এই বলে আইন গাড়িতে উঠে বসতে না চাইলেও নদীর পাপার জোর করে আইনকে গাড়িতে উঠে বসায় আর তারপর ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে। ড্রাইভারও তখন আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট করলো। প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো আয়নের হোস্টেলের সামনে এসে পৌঁছাতে। নদীর বাবা আয়নকে বলতে থাকে, দেখো, তুমি যদি চাও তো আমার অফিসের উপরতলায় বেশ কয়েকটা রুম ফাঁকা আছে, সেখানে থাকতে পারো। তার জন্য তোমাকে কোনো পেমেন্টও করতে হবে না। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, আমি ব্যাপারটা ভেবে দেখব। আপনার অনেক রাত হয়ে গেছে, বাসায় চলে যান। এই বলে নদীর বাবাকে সালাম দিয়ে আইন হোস্টেলের ভিতর ঢুকে গেল। আর এদিকে নদীর বাবা গাড়ি ঘুরিয়ে ড্রাইভারকে নিয়ে বাসে চলে আসলো। এরপর থেকে প্রতিদিন নিয়ম করে অফিসে যাতায়াত করতো আইন। মাঝে মধ্যে অফিসে আসতে লেট হতো। ইতিমধ্যে মোটামুটি 20 দিনের মতো সময় পার হয়ে গেছে। আইন মাঝে মধ্যে অফিসে লেট করে আসে। এই ব্যাপারটা বসের নজর এড়ায় না। নজরে পড়াতে একদিন বস আইনকে নিজের কেবিনে ডেকে পাঠালেন আর তারপর বলতে লাগলেন, কি ব্যাপার? তোমাকে আমি একটা কথা বলেছিলাম, তারপর তো আর তুমি কোনো রেসপন্স করলে না। নাকি আমার অফারটা তোমার পছন্দ হয়নি? স্যার, আসলে আপনি কোন ব্যাপারটার কথা বলছেন আমি ঠিক মনে করতে পারছি না। কাইন্ডলি একটু মনে করিয়ে দিতেন তাহলে ভালো হতো। তখনই নদীর বাবা সেদিনের কথা বলেন। আইনকে মনে করিয়ে দেন ওনার অফিসের উপরতলায় বেশ কয়েকটা রুম ফাঁকা আছে, আইন সেখানে চাইলে থাকতে পারে। তার জন্য আইনকে এক্সট্রা কোনো পে করতে হবে না। আর সেই সঙ্গে তার থাকার জন্য যা যা কিছু প্রয়োজন, খাট, আলমারি, গ্যাস, ইলেকট্রিক কুকার সব কিছু নদীর বাবা অ্যারেঞ্জ করে দেবেন। এই কথা শুনে আইন প্রথমে একটু নার্ভাস হয়, কারণ একজন মানুষ তার জন্য এত কিছু করবে এটা তার ঠিক ভালো লাগে না। তাই সে নদীর বাবাকে বলতে থাকে, দেখুন স্যার, আসলে আপনি আমার জন্য এত কিছু করবেন সেটা আমার ঠিক সুবিধাও লাগছে না, কারণ আপনার কোম্পানিতে চাকরি নিলাম এই তো কদিন হলো, এখনো মাস পার হয়নি। তারপর আয়ন সেদিনে বলা নদীর বাবার কথাগুলো মনে করিয়ে দিয়ে নদীর বাবাকে বলতে থাকে, তাছাড়া আপনি তো বলেই দিয়েছেন আমার পারফরমেন্স যদি ভালো না হয় তাহলে আমার জায়গায় অন্য একজনকে নিয়োগ দেবেন। আমি যদি হোস্টেল ছেড়ে দিই তাহলে পরে কোথায় থাকবো? এই বলে একটু থামে আয়ন। আর তখনই নদীর বাবা আয়নকে বলতে থাকে, তোমার তো এই চাকরি ছেড়ে কখনোই যেতে হবে না। তিনি মানুষ চিনতে কখনোই ভুল করে না। এই কয়দিনে তিনি আইনকে যতটা চিনেছেন এইটুকুই যথেষ্ট ওনার জন্য। আইন যথেষ্ট ভালো, মেধাবী, বুদ্ধিমান আর পরিশ্রমী একটা ছেলে। সব কিছু শুনে আয়ন ওনার প্রস্তাবে রাজি হয়ে যায়। আর তখনই নদীর বাবা আয়নকে বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে কাল সকালে রেডি থেকো। আমি তোমাকে তোমার হোস্টেল থেকে উঠিয়ে নিব। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো রেডি থাকবো। এ বলে সেদিন মতো অফিস শেষ করে হোস্টেলে ফিরে যায় আয়ন। হোস্টেলে এসে সে নিজের সমস্ত জিনিসপত্র গোছাচ্ছিল। এটা দেখে তার রুমমেট বলতে থাকে, কি ব্যাপার ভাই, জিনিসপত্র গুছাচ্ছ কেন? কোথাও যাবা নাকি? আচ্ছা তুমি তো জানো একটা কোম্পানিতে আমার চাকরি হয়েছে। সেই বস আমাকে ওই কোম্পানির উপরের তলায় নাকি কয়েকটা রুম ফাঁকা আছে, সেখানেই একটা রুমে থাকার জন্য পারমিশন দিয়েছে, যার জন্য আমাকে কোনো পে করতে হবে না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো খুবই ভালো। এটা তোমার জন্য খুবই একটা সুখবর। আমাদের না এমন একটা সুযোগ কখনোই আসে না। যাই হোক, তোমার জন্য অনেক শুভকামনা রইল। তুমি ভালো থেকো আর জীবনে ভালো কিছু করো। হ্যাঁ ভাইয়া, দোয়া করবেন আমার জন্য, আর আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। তবে হ্যাঁ, আমি কিন্তু আপনাদের ভুলে যাব না, মাঝে মধ্যেই এখানে আসবো দেখা করতে। আচ্ছা ঠিক আছে, এসো। তুমি আসলে আমরা আগের মতো পার্টি দিব, এনজয় করব। এই বলে রুমমেটের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে তারপরে আর নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয় আর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতে না হতে নদীর বাবা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। তখনই তার মনে পড়ে আয়নের কথা। তাই তিনি এক মুহূর্ত দেরি না করে অফিসে যাওয়ার আগে আয়নের হোস্টেলের সামনে চলে আসেন। সকাল 8টা বেজে 5 মিনিট।
আয়নের হোস্টেলের সামনে গাড়ির হর্নের আওয়াজ শুনে আয়ন বেরিয়ে আসে। দেখতে পাই নদীর বাবা গাড়ি নিয়ে চলে এসেছে। আয়নকে দেখা মাত্রই তিনি গাড়ি থেকে বের হয়ে আসেন আর আয়নকে বলতে থাকেন, কি ব্যাপার? তোমার কিছু বলছিলাম সবকিছু গুছিয়ে রাখতে। তুমি তোমার সবকিছু গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ স্যার, আমি তো সব কিছুই গুছিয়ে রেখেছি। আমি তো শুধু আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি। নদীর বাবা তখন ড্রাইভারকে বলেন আয়নের সঙ্গে উপরে যেতে আর তার সব জিনিসপত্র নিচে নামিয়ে এনে গাড়িতে রাখতে। তখনই ড্রাইভার আয়নের সঙ্গে উপরে চলে গেল আর দুজন মিলে হাতাহাতি করে আয়নের সমস্ত জিনিসপত্র নিচে নিয়ে আসলো। যদিও তখন অন্যের রুমমেটরাও তাদেরকে অনেক হেল্প করেছিল। নদীর বাবা আর আয়ন দুজনে মিলে অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। অফিসে এসে পৌঁছে নদীর বাবা ড্রাইভার সিকিউরিটিকে দিয়ে আয়নের সমস্ত জিনিসপত্র উপরের রুমে নিয়ে গেলেন আর এদিকে তিনি আয়নকে বলেন, তোমার এখন ওপর আছে, আমার কোনো প্রয়োজন নেই, ওরা সবকিছু গুছিয়ে দেবে। আর তোমার জন্য অন্য যা কিছু প্রয়োজন লাগবে আমি সবকিছু অনলাইনে অর্ডার করে রেখেছি। বিকালের মধ্যে তোমার রুম একদম পারফেক্টলি গোছানো হয়ে যাবে, তখনই তুমি যেও। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আমি আমার জায়গা থেকে শুধু আমার দায়িত্বটুকু পালন করেছি। যাই হোক, এখন অফিসের ভিতরে চলো, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করতে হবে। এই বলে আয়ন আর নদীর বাবা দুজনে অফিসে ঢুকে গেল। এরপর দিনগুলো এভাবেই চলতে লাগলো। আয়ন অফিসের রুম থেকে অফিস করতে লাগলো আর এতে করে তার তেমন যাতায়াত খরচ বেঁচে গেল, তেমনি হোস্টেল খরচও বেঁচে গেল। এমনকি মাঝে মধ্যে নদীর বাবা বাসা থেকে রান্না করা খাবার আয়নের জন্য নিয়ে আসেন। ইতিমধ্যে তাদের সম্পর্ক এমনটাই মনে হয় যেন আয়ন তাদের ফ্যামিলির একজন কেউ হয়ে গেছে। নদীর বাবা ভীষণ রকম ভালোবাসেন আয়নকে আর এদিকে আয়নও ভীষণ ভালোবাসে নিজের কাজকে। আসলে কথায় আছে না, তুমি কাজকে আপন করে নাও আর কাজ তোমাকে সফলতা দেখাবে। আয়ন সেরকমটাই মনে করে। মাস পেরোতে না পেরোতেই বস তাদেরকে স্যালারি দিচ্ছিল পূর্বের তুলনায় দ্বিগুণ, মানে ৮০,০০০ টাকা। আয়নের কাছে এই সব কিছুই ছিল স্বপ্নের মতো। আয়ন কোনোদিন স্বপ্ন ভাবতে পারেনি এই অল্প দিনের চাকরির অভিজ্ঞতায় তার এত ভালো বেতন পাবে। আয়ন তো ভীষণ খুশি ছিল নিজের চাকরি নিয়ে আর নিজের কাজগুলো খুব মনোযোগ দিয়ে করত, যা বরাবরই নদীর বাবাকে ভীষণ রকম আকর্ষণ করত। অপরদিকে তিনি অফিসে যতটাই খুশি ছিলেন না কেন, বাড়িতে তিনি ততটাই অখুশি থাকতেন। কারণ ছিল ওনার একমাত্র মেয়ে, যে কিনা দিনে লক্ষ লক্ষ টাকা ওড়ায়। নদীর বাবা ভীষণ পরিশ্রম করে এই কোম্পানিকে দাঁড় করিয়েছেন আর তার জন্যই আজ তিনি এই সফলতার সম্মুখীন হতে পেরেছেন। কিন্তু নদীর প্রতিনিয়ত তার বন্ধু বান্ধব, আড্ডা, ক্লাব পার্টি এসব করে লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিচ্ছে কোনো হিসাব ছাড়াই। তাই ব্যাপারটা নদীর বাবাকে ভীষণ রকম ব্যথিত করে। তাই তো নদীর বাবা নদীকে বলেন, দেখো মা, আমি মানছি আমার যা কিছু আছে সবকিছুর একমাত্র মালিক তুমি, কিন্তু তার মানে এই নয় যে তুমি এভাবে সবকিছু নষ্ট করতে পারো। হ্যাঁ, আমি নষ্ট করব না, তোকে নষ্ট করবে। তুমি খুব ভালো করেই জানো এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। আমি তোমার কোনো কথাই শুনবো না। তাই এটাই ভালো হয়েছে, তুমি আমাকে এইসব ব্যাপার নিয়ে আর কোনো কথা বলো না। যদি তোমার এমনটাই মনে হয়ে থাকে আমি তোমাকে ভুল কথা বলছি আর যা বলছি তা তোমার জন্য সঠিক নয়, তাহলে আমি তোমাকে বলবো তোমাকে আমি আর একটা পয়সাও খরচ দিতে পারবো না। তুমি আমাকে খরচ দিবা না তো কি করবা? এই সব কিছু কার জন্য রয়েছে? এই সব কিছু তো খরচ করার জন্য অধিকার শুধুমাত্র আমারই রয়েছে। তাহলে আমি খরচ না করলে কে খরচ করবে? হ্যাঁ, সবকিছু খরচ করার অধিকার তোমার রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উড়াবে। দেখো বাবা, আমি এত কথা শুনতে চাই না। বন্ধুদের মাঝে আমার একটা মান সম্মান বলে কথা আছে। আমার বন্ধুরা সবাই জানে আমি কোটিপতি বাবার একমাত্র আদরের ললনা। তাদের সামনে আমি যদি এইটুকু নিজের মান সম্মান ধরে রাখতে না পারি তাহলে কি করব? বন্ধু বান্ধবের সঙ্গে মান সম্মান ধরে রাখার সঙ্গে এভাবে আমার কোটি কোটি টাকা নষ্ট করার তো কোনো কানেকশন আছে বলে আমি দেখছি না। তুমি দেখবে কিভাবে? তোমার চোখে দেখা যায় নাকি? আমার বন্ধুরা সবাই যখন এত এত টাকা খরচ করে তখন আমার নিজেকে খুবই ছোট মনে হয়। দেখো, আমি মানছি তুমি হাই ক্লাস সোসাইটিতে বিলং করো, কিন্তু তার মানে এই নয় যে তোমাকে এভাবে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। হ্যাঁ, মানছি তোমার বন্ধুরাও তোমার পিছনে খরচ করে, তবে তারা মাসে
2 মাসে একবার, আর তুমি তো সারা মাস তাদের পিছনে খরচ করছো। হ্যাঁ করছি, বেশ করছি, আরও করব। আর এতে যদি তোমার কোনো সমস্যা হয় তা দেখার কোনো ইচ্ছেই আমার নেই। নদীর বাবা খুব ভালোভাবে বুঝতে পারেন সোজা কথায় কাজ হবে না, এর জন্য অন্য পথে হাঁটতে হবে। তাই তিনি নদীকে বলতে থাকেন, ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনবে না তখন তোমাকে অন্য পথে হাঁটতেই হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে তোমাকে আমি একটা পয়সাও দেবো না। মানে কি সবের? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? নদীর বাবা বলতে থাকেন, নদী যদি এরকমটাই মনে করে থাকে তাহলে সেটাই। এরপর তারপরের দিন এদিকে আর একটাও টাকা দিবেন না। এভাবেই নষ্ট করার জন্য এসব কথা শুনে নদীর ভীষণ মন খারাপ হয়ে গেল, আর সে রেগে গেল। সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তার এমন চিৎকার শুনে তার মা ড্রয়িং রুমে চলে আসে আর তাকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এই বাড়িটা কি মাছের বাজার বানিয়ে ফেলেছো নাকি? তো সেটাই বুঝতে পারছি না। তুমি এইসব কথা আমাদের তাকে কেন বলছো? বাবাকে কেন কিছু বলতে পারছো না? বাবা কি বলেছো তুমি শুনেছো? এই বলে আরো জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে নদী। তখনই নদীর আম্মু নদীর বাবার দিকে তাকিয়ে বলতে থাকেন, তিনি কেন মেয়ের সঙ্গে এমন করছেন, কেন মেয়েকে উত্তেজিত করছেন। এই কথা শুনে নদীর বাবা নদীর আম্মুকে সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে নদীর আম্মু নদীকে বলতে থাকে, দেখো মা, তোমার বাবা আমাকে কোনো ভুল কথা বলছে না, যা বলছো না একদম ঠিকই বলছেন। তোমার উচিত আমাদের কথা শোনা। এই মুহূর্তে এভাবে এত টাকা পয়সা নষ্ট না করা, কিন্তু তুমি আমাদের কথা কেন শুনতে চাইছো না সেটাই তো বুঝতে পারছি না। তোমরা কেন আমাকে বুঝতে চাইছো না? আমিও তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমাদের সন্তান, তোমাদের সবকিছুর ওপর আমার অধিকার রয়েছে। সেটা তো কখনোই আমরা অস্বীকার করিনি যে তুমি আমাদের সন্তানও বা আমাদের সম্পদের উপর তোমার কোনো অধিকার নেই, সেটা তো আমরা বরাবরই স্বীকার করে আসছি। কিন্তু তারপরও তুমি কেন এরকম অসদাচরণ করছো? এখনো আমি কোনো কিছুই করিনি। এখনো আমি তোমাদেরকে ভদ্র ভাষায় ভদ্রভাবে বলছি, তোমরা আমার কথা মেনে নাও। এই বলে নদী সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল আর চিৎকার চেঁচামেচি আরো বেশি বেড়ে গেল। তখনই নদীর বাবা নদীর আম্মুকে বলতে থাকে, দেখো, তোমার মেয়ে কিন্তু এটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে। এসব কিছু কিন্তু আমি আর সহ্য করব না। আমি কি করব সেটা তুমি নিজেই আমাকে বলে দাও। এখানে আমার কি করার আছে? আমি তো মেয়েকে যথেষ্ট শাসন করছি, কিন্তু মেয়ে যদি আমার কথাটা শুনে তাহলে আমি কি করতে পারি? তোমার মেয়ে তোমার কথা একদম শুনছে না। তুমি তোমার মেয়েকে পরিষ্কার করে জানিয়ে দাও, সে যদি এরকম করে তাহলে আমি তাকে কোনো খরচ দিতে পারবো না। নদীর মা আর কি করবে? তিনি তো একদম নিরুপায় হয়ে গেছেন। একদিকে মেয়ের কথা রাখতে পারছেন না, অন্যদিকে আবার স্বামীর কথা মেনে নিতে পারছেন না। মেয়েকে বোঝাতে চাইলে মেয়ে বুঝতে চাইছে না। অপরদিকে স্বামীর কথা ফেলে দেওয়ার মতো নয়। তিনি এত কষ্ট করে পরিশ্রম করে আজ এই পর্যন্ত এসেছেন। যদি তার মেয়ে এসব টাকা পয়সা নষ্ট করতে থাকে তাহলে কি করে চলবে? এভাবে তো পয়সা নষ্ট করলে তো রাজার ভাণ্ডারও শেষ হয়ে যাবে। তাই তো নদীর মা নদীকে বোঝাতে চান, প্লিজ মা, তুই এরকমটা করিস না। তুই তোর বাবার কষ্টটা বোঝার চেষ্টা কর। যা কিছু আছে সব কিছু তো তোরই থাকবে, তবে এটা কোনো হাদিসে লেখা আছে এভাবে পয়সা নষ্ট করতে হবে? আমি বুঝতে পেরেছি, এখন আর তোমরা আমাকে ভালোবাসো না। ইভেন আমার তো এটাও সন্দেহ হচ্ছে যে আমি আদৌ তোমাদের সন্তান কিনা। দরজায় দাঁড়িয়ে কতগুলো শুনছিলেন নদীর বাবা। তিনি আর সহ্য করতে পারলেন না। রুমের ভিতরে এসে ঠাস করে নদীর গালে একটা চর বসিয়ে দিলেন আর বলতে লাগলেন, এই দিন দেখার জন্য তোমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছিলাম। ছি ছি, আমার ভাবতে অবাক লাগছে আমার মেয়ে এত নিচে নামতে পারে আর এভাবে তার মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে। বাহ, অসাধারণ। আমিও এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি আমার গায়ে হাত তুললে। দুজনে মাঝখানে চরমভাবে ফেঁসে গেছেন নদীর আম্মু। তিনি কি বলবেন আর কি করবেন কিছুই বুঝতে পারছেন না। এত বড় মেয়ের গায়ে হাত তোলার, তার উপর আবার মেয়ের এরকম সদা আচরণ। নদীর আম্মু নদীকে বলতে থাকেন, প্লিজ মা, তুই শান্ত হ, নিজেকে একটু সামলা। তুই যা করছিস তা একদমই ঠিক করছিস না। মায়ের এমন কথা শুনে নদী যেন আরো ভীষণ রকম রেগে গেল। সে চিৎকার দিয়ে বলতে লাগলো, আমার ব্যবহার তোমার চোখে
বাঁধতেছে, কিন্তু তোমার জামাই যে আমার গায়ে হাত তুললো সেটা তোমার চোখে বাঁধে না? নদী প্লিজ চুপ করো, তুমি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করছো। উনি তোমার বাবা হন, ওনাকে সম্মান দিয়ে কথা বলো। নদীর বাবা এতক্ষণ ধরে সব কিছুই চুপচাপ শুনছিলেন। তিনি তখন আর নিজেকে সামলে রাখতে পারলেন না, চিৎকার দিয়ে বলে উঠলেন, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমার চেহারাটাও দেখতে চাই না। ঠিক আছে, থাকলাম না এই বাড়িতে। তুমি কি ভেবেছো এই বাড়ি থেকে চলে গেলে দুনিয়ায় আর কোথাও যাওয়ার জায়গা পাবো না? নদীর বাবা তখন আর কোনো কথা না বলে নদীর আম্মু নদীর রুম থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে নদীর আম্মু ওনাকে অনুসরণ করলেন। নদী তখন নিজের রাগ সামলাতে না পেরে নিজের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিল, আর তখনই বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছিল। যদি তার আম্মু তাকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে কোনো কিছুই বলেনি। তাই তো সে বাসা থেকে বের হয়ে গেল, গাড়িতে উঠে বসে আর ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে। প্রায় 15 মিনিট যাওয়ার পর ড্রাইভারের ফোনে একটা ফোন আসে, আর তখনই নদীর পাওয়ার ড্রাইভারকে বলতে থাকেন, নদীকে নিয়ে যে পর্যন্ত গেছো তো গেছো, ওকে সেখানে নামিয়ে দিয়ে এখনই বাসায় ফিরে আসো, তা না হলে তোমার চাকরিটা থাকবে না। এই বলে তিনি ফোনটা কেটে দেন, আর তখনই ড্রাইভার সাহেব বাধ্য হয়ে এই নদীকে সবকিছু খুলে বলেন। নদী গাড়ি থেকে নেমে যায়। তারপর প্রচণ্ড রাগ ড্রাইভার চলে যাওয়ার পর সে অন্য একটা গাড়ি নিয়ে হোটেলে গিয়ে পৌঁছায়। তার উদ্দেশ্য হোটেলে থাকবে বেশ কিছুদিন, তারপর কিছু একটা ব্যবস্থা করে বাসা ভাড়া নেবে। কিন্তু হোটেল বুকিংয়ের সমস্ত কাজ শেষ করে যখন পেমেন্ট আসলো, নদী কার্ড সোয়াপ করলো, কিন্তু ততক্ষণে দেখাচ্ছে কার্ড ব্লক করা। নদী প্রচণ্ড পরিমাণ রেগে গিয়ে তার বাবাকে ফোন দেয় আর বলতে থাকে, কি ব্যাপার বাবা, তুমি আমার কার্ড কেন ব্লক করেছো? আমার ইচ্ছা হয়েছে তাই আমি ব্লক করেছি। এটা তো তোমার কোনো সমস্যা থাকার কথা নয়। তুমি তো আমার বাড়ি থেকে চলে গেছো, তাহলে আমার টাকার উপর তো তোমার কোনো অধিকার নেই। তাছাড়া আমার টাকা আমি কাকে খরচ করতে দিব, কিভাবে খরচ করতে দিব, সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাই নয় কি? এই বলে তিনি ফোনটা কেটে দেন। আর এইসব কথা নদীর আম্মু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তখনই নদীর আম্মু নদীর বাবাকে জিজ্ঞাসা করেন, তিনি কেন এভাবে মেয়েটার সঙ্গে এরকম করছেন। নদীর বাবা তখন বলতে থাকেন, নদীকে শায়েস্তা করার জন্য এটাই একমাত্র রাস্তা। নদীর আম্মু তখন আর কোনো কথা বলে না, চুপচাপ সেখান থেকে চলে গেলেন। এইদিকে নদী তখন পড়ে গেল মহা ঝামেলায়, কারণ তার কার্ড ব্লক করা, তার হাতে সেরকম কোনো টাকা পয়সা নেই। এখন সে কি করবে? নদী নিজের মানি পার্স নিয়ে চেক করলো, সেখানে মোটামুটি 15 থেকে 20,000 টাকার মতো ছিল, যেটা দিয়ে 2 দিন হোটেলে থাকা যাবে। তাই সে 2 দিন হোটেলে থাকার সিদ্ধান্ত নিল। তারপর যা হয় দেখা যাবে, এমনটা এই চিন্তা ভাবনা নিয়ে 2 দিনের জন্য হোটেল বুক করলো। রাত 10টা, হোটেলের রুমে শুয়ে আছে, পেটে খুব ক্ষুধা লেগেছে, কিন্তু কি করবে কিছুই বুঝতে পারছে না। এই 2 দিনের মধ্যেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই চিন্তা করতে করতে অনলাইন থেকে 2টা বার্গার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যে সেটা তার রুমে পৌঁছে গেল, আর তারপর খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হোটেল থেকে বের হলো, উদ্দেশ্য কোনো কাছের বান্ধবীর সঙ্গে দেখা করা। সেই অনুযায়ী এসে পৌঁছে গেল তার খুব কাছের বান্ধবী দীপালির কাছে। দীপালি তখন নিজের রুমে বসে মোবাইলে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। নদী তার রুমে নক না করেই প্রবেশ করে, পিছন থেকে তার চোখ ধরে আর বলতে থাকে, বলো তো কে আমি? নদীর কণ্ঠ শুনে দীপালি তাকে চিনতে পারে। তখন দীপালি উঠে দাঁড়িয়ে পিছন ফিরে বলতে থাকে, আরে দোস্ত, তুই এখানে কি করছিস? কোনো খবর না দিয়ে সোজা বাসায় চলে আসলি? আসলে দোস্ত, এত সমস্যায় পড়েছি তাই তোর এখানে আসা। কি করব আর কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আরে ভাই, কি হয়েছে? এত হেয়ালি না করে বলে ফেল। তুই যদি না বলিস তাহলে আমি বুঝবো কি করে? হ্যাঁ দোস্ত, তোকে বলতেই হবে, কারণ এই মুহূর্তে তুই ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। এই বলে নদী তার বান্ধবীকে সমস্ত কথা খুলে বলতে শুরু করে। নদী তার বান্ধবীকে সব কিছু খুলে বলার পর তার বান্ধবী তাকে বলতে লাগলো, দেখ দোস্ত, তুই তো এটা খুব ভালো করেই জানিস, এমনিতে আমাকে আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে, কিন্তু আমি এই মুহূর্তে বিয়ে করতে চাইছি না। এর মধ্যে এখন যদি তোকে বাসে নিয়ে আসি তাহলে যে আমাকে কতটা ঝামেলায় পড়তে হবে সেটা তো তুই বুঝতে পারছিস। আরে ভাই, তোর বিয়ের সঙ্গে আমার কি সম্পর্ক থাকতে পারে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে ভাই, তুই বোঝার চেষ্টা কর, তোকে আমার ফ্যামিলির মানুষজন সেরকম একটা পছন্দ করে না।
আর সেজন্যই তোকে এই কথাটা বলা। এটা তো তুই খুব ভালো করে জানিস, তাই না? হ্যাঁ ভিউয়ার্স, নদী এই ব্যাপারটা খুব ভালো করে জানতো যে তার বন্ধু দীপালির ফ্যামিলি কেউ তাকে সেরকম একটা পছন্দ করে না। এছাড়া নদীর অন্যান্য বন্ধুদের ফ্যামিলির আর্থিক অবস্থা অতটাও ভালো নয়। সেখানে গিয়ে নদী কিছুদিন তার ব্যাপারে, সেজন্য দীপালির বাড়িতে তার আশা। কিন্তু নদী একটু অন্যরকম স্বভাবের, মানে নদী সবসময় স্বাধীন চেতা, আর এজন্যই দীপালির ফ্যামিলিকেও নদীকে সেরকম একটা পছন্দ করতো না কখনোই। দীপালির ফ্যামিলি কিছুটা ইসলামিক মাইন্ডের, মানে তারা সবসময় নামাজ রোজা করতো, এই আর কি। নদীর ফ্যামিলি উগ্র নয়, তবে নদী একটু এরকম ফ্যামিলিতে তার বাবা মা তার দাদু সবাই নামাজ কালাম পড়ে, আল্লাহর ইবাদত করে। কিন্তু নদী একটু অন্যরকম হয়ে গেছে। যদিও তার মা বাবাকে এই পথ থেকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কেউ যদি নিজে থেকে একটা পথ থেকে সরে আসতে না চায়, তাহলে তো সেখান থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসা অতটাও সহজ নয়। দীপালির এসব কথাবার্তা শুনে নদী আর কোনো কথা না বলে দীপালির বাসা থেকে বের হয়ে হোটেলে ফিরে আসে। কি করবে কিছুই বুঝতে পারছে না। তার টাকা পয়সা শেষের পথে, এই মুহূর্তে তার থাকা খাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। দীপালির বাসা থেকে চলে আসার সময় যদিও দীপালি তাকে নাস্তা করতে দিয়েছিল, কিন্তু সেরকম কথা বলার পর আর নদীর মুখ দিয়ে কোনো খাবার ঢুকলো না। সে খাবার না খেয়ে দীপালি বাসা থেকে চলে আসে। হোটেলের রুমে বসে বসে সে মনে মনে ভাবতে থাকে এই মুহূর্তে সে কী করবে আর কোথায় যাবে, কিন্তু সেরকম কোনো চিন্তা করতে পারলো না। এদিকে নদীর বাবা অফিসে এসে নিজের কেবিনে বসে আছে চুপচাপ, মনটা ভীষণ খারাপ। তখনই আয়ন নদীর বাবাকে নিয়ে আসে। নদীর বাবাকে এরকম চুপচাপ বসে থাকতে দেখে আয়ন বলতে থাকে, কি ব্যাপার স্যার, কি হয়েছে? আপনাকে তো কখনো এইভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখি না, আজ কি হলো? আয়ান, তুমি এখানে বসো, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আজ আমার মনটা ভীষণ খারাপ। এই বলে আয়নকে বসতে বলেন নদীর বাবা। আয়ন ও তখন কোনো কথা না বাড়িয়ে নদীর বাবার সামনে থাকা চেয়ারটাই বসে পড়ল। তারপরে নদীর বাবা আয়নকে বলতে লাগলো, দেখো, তোমাকে তো বলেছিলাম আমার একটা মেয়ে আছে, আমি ওর ব্যাপারে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ স্যার বলুন, কি বলবেন, আমি শুনছি। এই বলে আয়ন বসে থেকে বেশ কিছুক্ষণ পর নদীর বাবা চুপ থেকে তারপর বলতে থাকেন নদীর ব্যাপারে। এতক্ষণ ধরে এই সব কিছু চুপচাপ শুনছিল আয়ন। আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক লাগছিল তার কাছে। একটা সন্তানকে বড় করার পর মা বাবার তার কাছে একটা ইচ্ছা থাকে, সন্তান যেন মানুষ হয়। মা বাবার কথা শুনে নদী ছিল সম্পূর্ণ বিপরীত ধর্মী। আয়ন বুঝে উঠতে পারে না নদীর বাবাকে সে কি বলে সান্ত্বনা দিবে, কিন্তু তারপরও সে নিজেকে সামলে নিয়ে নদীর বাবাকে বলতে থাকে, দেখুন স্যার, আমি আপনাকে একদম একটা সহজ সমাধান দিতে পারি। একটা কাজ করতে পারেন, হয়তো এটা কাজে দিতে পারে। আপনার মেয়েকে একটা ছেলে রেখে বিয়ে দিয়ে দিন। শব্দটা শোনা মাত্রই নদীর বাবা একটু শব্দ করে হেসে উঠলেন। তারপর বলতে থাকলেন, তোমার কি মনে হচ্ছে আমার মেয়ের মতো উগ্র অসামাজিক একটা মেয়েকে কোনো সুস্থ মস্তিষ্কের ছেলে বিয়ে করতে চাইবে? কেন স্যার, কেন বিয়ে করবেন? আপনার মেয়েকে তো আমি মনে হয় ছবিতে দেখেছি, আপনার ফোনের ওয়ালপেপারে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, একদমই তাই। কিন্তু আমার মেয়ে যেরকম উগ্র অসামাজিক, তারপর কি মনে হয় যে কেউ বিয়ে করবে? স্যার প্লিজ, আপনি ভেঙে পড়বেন না। আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমরাও ঠিক থাকতে পারবো না। আপনাকে একটা কথা বলি, শোনেন। কোনো সহজ সরল শান্ত স্বভাবের ছেলে দেখে আপনার মেয়েকে বিয়ে দেন, যে আপনার মেয়েকে সহ্য করতে পারবে। আর নয়তো এমন কোনো ছেলের কাছে বিয়ে দেন যে আপনার মেয়ের চাইতেও বেশি উগ্র। দেখবেন তারপর আপনার মেয়ে এমনি এমনি ঠিক হয়ে যাবে। এই কথা শোনার পর বেশ কিছুক্ষণ চুপ করে থাকে নদীর বাবা। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতে থাকে, আমি আইডিয়া পেয়ে গেছি। যদি আইডিয়া পেয়ে থাকেন তাহলে সেই অনুযায়ী কাজ করেন। আমি আশা করি আপনি ভালো ফলাফল পাবেন। বলতে নদীর বাবা নিজের চেয়ার ছেড়ে উঠে আসে আর তারপরেই আয়নের হাত দুটো ধরে বলতে থাকেন, আয়ান, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি কি আমার রিকোয়েস্ট রাখবে প্লিজ? আরে স্যার, এভাবে আপনি কেন কথা বলছেন? আপনি আমার বস, আপনি আমাকে যে কোনো কথা নিতে তাই বলতে পারেন। আমি আপনার কথা রক্ষা করতে বাধ্য। না, আমি আসলে এভাবে তোমাকে কথাটা বলতে পারছি না। তার আগে তুমি আমাকে কথা দাও, আমি তোমাকে যেটা বলবো সেটা তোমাকে করতে হবে। যদি তুমি আমার কথা রক্ষা করো তবে আমি তোমাকে সেই কথাটা বলবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই।
আপনি বলুন আমাকে কি করতে হবে। আপনি আমার পিতৃতুল্য। আপনি আমাকে কোনো কথা বলে আমি অবশ্যই সেটা রক্ষা করার চেষ্টা করব। কিন্তু নদীর বাবা জেগে বসেন যতক্ষণ পর্যন্ত অ্যান এটা স্বীকার না করছে যে নদীর বাবার কথা সে রক্ষা করবে, সেটা যেভাবে হোক আর যে এখনো পরিস্থিতিতেই হোক, ততক্ষণ পর্যন্ত নদীর বাবা তাকে যেন ছাড়ছে না। অবশেষে অ্যান বাধ্য হয়ে নদীর বাবাকে কথা দিল নদীর বাবা যা বলবে সে তাই মেনে নিবে। আর তখনই নদীর বাবা বলতে শুরু করলো, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। আর স্যার, এসব আপনি কি বলছেন? আপনার মাথা কি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে নাকি? আমি কেন আপনার মেয়েকে বিয়ে করব? তাছাড়া আপনার মেয়ে কেন বা আমাকে বিয়ে করতে চাইবে? আপনার মেয়ে শিক্ষিত, সুন্দরী, কোটিপতি বাবার একমাত্র আদরের ললনা। দেখো, আমি তোমার থেকে কোনো কমপ্লিমেন্ট শুনতে চাই না। আমি তো তোমাকে বলে দিয়েছি, আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে। আমার কথা তোমাকে রক্ষা করতেই হবে। আমি তোমার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু আপনার মেয়ে যদি আমাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে আপনি কি করবেন? মানে আমি তো আপনার মতো বড়লোক নই, গ্রাম থেকে উঠে আসা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। আপনার বাড়ির মতো রাজপ্রাসাদও আমার নেই। সেসব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি যা বলছি তুমি তাই শোনো। আমার মেয়েকে রাজি করানোর দায়িত্ব আমার। আমি জানি প্রথম কদিন সে একটু ঝামেলা করবে, কিন্তু প্লিজ তুমি একটু মানিয়ে নিও, তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আমি রাজি হলাম। কিন্তু আপনার মেয়ে যদি আমাকে মেনে নিতে না পারে তখন কিন্তু আপনার মেয়ের সঙ্গে আমি থাকতে পারবো না। তখনই আবারও নদীর বাবা আয়নকে বোঝাতে শুরু করে আয়নকে যেভাবে হোক নদীর সঙ্গে সংসার করতে হবে, নদীকে একটু মানিয়ে নিতে হবে, কারণ আয়ন যথেষ্ট বুদ্ধিমান এবং ধৈর্যশীল একটা ছেলে। আয়নের মতো ছেলেই পারবে নদীর মতো মেয়েকে নিয়ে গুছিয়ে সংসার করতে। তাই নদীর বাবা আয়নকে তার বাবা মায়ের ঠিকানা দিতে বলে। আয়নও নদীর বাবাকে তার মা বাবার ঠিকানা দিয়ে দিল। আর এদিকে নদীর বাবা আয়নদের বাড়িতে চলে গেলেন তার মা বাবার সঙ্গে কথা বলার জন্য। আয়নের মা বাবা প্রথমে রাজি না হলো, নদীর বাবার জোড়াজড়িতে অবশেষে তারা রাজি হয়ে গেল। আর তারপরে নদীর বাবা ফিরে আসেন শহরে। কেটে গেল আরও 3 দিন। নদীর বাবা নদীর জন্য অপেক্ষা করতে থাকেন, কারণ তিনি খুব ভালো করে জানেন নদীর হাতে টাকা পয়সা না থাকলে সে কোথাও গিয়ে মূল্য পাবে না। আর অবশেষে তাকে ঘুরে ফিরে বাড়িতেই ফিরে আসতে হবে। সেদিন শুক্রবার থাকায় নদীর বাবা অফিসে যায়নি। বিকেলবেলা পত্রিকা পড়ছিলেন ড্রয়িং রুমে বসে। আর তখনই কেউ একজন কলিং বেল চাপ দেয়। নদীর বাবা আর কাজের মেয়েটাকে ডেকে দরজা খুলে দিতে বলল। কাজের মেয়ে দরজা খুলে দিতেই দেখতে পেল নদী সেখানে দাঁড়িয়ে আছে লাগেজ হাতে। কাজের মেয়ে কোনো কথা না বলে সেখান থেকে সরে গেল। আর নদী তখনই ধীর পায়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। নদীর বাবা মনে মনে ভাবতে লাগলেন, এই সুযোগের জন্যই তো এতদিন ধরে অপেক্ষা করছি। নদীর বাবা পত্রিকাতে চোখ রেখে নদীকে বলতে লাগলেন, চুপচাপ এখানে দাঁড়িয়ে যাওয়ার সামনের দিকে এগোনোর চেষ্টা করো না। নদী থমকে দাঁড়ালো। এই কয়েকদিনই তার চেহারা শুকিয়ে একদম কালো হয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। নদী সেখানে দাঁড়িয়ে কান্না করে দিল আর তার বাবাকে বলতে লাগলো, বাবা প্লিজ তুমি আর এরকম করো না আমার সঙ্গে, আমার খুব কষ্ট হচ্ছে। এই কয়েকদিন প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নদীর বাবা যেন এই সুযোগের জন্যই অপেক্ষা করছিলেন। তখন তিনি ঝোপ বুঝে কোপ মেরে বলতে লাগলেন, তুমি যা করেছো একদম ক্ষমার অযোগ্য অপরাধ, কিন্তু তারপরও তোমাকে আমি ক্ষমা করে দেব, শুধুমাত্র একটাই শর্তে। যদি তুমি আমার কথা মেনে নাও তো বলো। বেশ কিছুক্ষণ চুপ করে রইল নদী, আর তারপরে বলতে লাগলো সে এই শর্তে মেনে নিতে রাজি। কারণ এ কয়দিন দেখেছে দুনিয়াতে মা বাবার চাইতে আপন কেউ হয় না, সবার কাছেই শুধু প্রয়োজন আগে। যে বন্ধুদের পেছনে সে লক্ষ লক্ষ টাকা উড়িয়েছে, তার বিপদের দিনে কেউ তাকে 1000 টাকা দিয়েও সাহায্য করে না। উল্টো সেখানে সাহায্য চাইতে গিয়েছিল, সেখানে তাকে কথা শুনে চলে আসতে হয়েছে। তাই নদী তার বাবার শর্ত মেনে নিতে রাজি হলো আর তার বাবাকে বলতে লাগলো, ঠিক আছে বাবা, তুমি আমাকে যা বলবে আমি তাই মেনে নেব। আমি আর কখনোই তোমার কথার অবাধ্য হব না। বলো তুমি আমাকে কি করতে হবে? তোমাকে আমার পছন্দের ছেলেকে বিয়ে করতে হবে। আমি যাকে বিয়ে করতে বলবো তাকে কোনো কথা ছাড়াই বিয়ে করে নিতে হবে, আর নয়তো এইবারের দরজা তোমার জন্য সারা জীবনের জন্য বন্ধ।
নদী তখন তার বাবার কথাই কোনো প্রতিবাদ না করে এক কথায় উত্তর দিলেন সে বিয়ে করবে। তার বাবা তাকে যে ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইবে সে ওই ছেলেকেই বিয়ে করবে। তাই নদীর বাবা আর কথা না বাড়িয়ে নদীকে রুমে যেতে বলেন এবং নিজেকে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে বলেন। অতঃপর তিনি আবারও আয়নের বাবা মার সঙ্গে কথা বলেন এবং তাদেরকে শহরে নিয়ে আসার ব্যবস্থা করেন। তারপরেই দুই পরিবারের সম্মতি নিয়ে দুজনের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। বাসঘরে বসে বসে অপেক্ষা করছিল নদী তার স্বামীর জন্য, কিন্তু নদী ভুল করেও এটা জানতো না যে তার বাবা তাকে তার চাইতে বয়সে ছোট একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছে। তাছাড়া নদী কখনো তার বাবার কাছে জানতেও চায়নি যে তার বিয়ে কার সঙ্গে হতে চলেছে। তার বাবা তাকে কার হাতে তুলে দিচ্ছে তার এই মুহূর্তে একটাই উদ্দেশ্য আর লক্ষ্য ছিল, যেভাবে হোক নিজের এই জীবন পরিবর্তন করতে হবে, তা না হলে তার বাবা তাকে কোনো টাকা পয়সা দেবে না এমনটাই বলে দিয়েছিল। তাই নদী কোনো কথা ছাড়াই ওই ছেলের সঙ্গে দেখা করতে চাওয়া ছাড়াই বিয়েতে রাজি হয়ে যায়। সমস্যা তো হয় তখন যখন কিনা বিয়ের পরে বাসর ঘরে নদীদের বাড়িতেই সাজানো হয়। যদিও নদীর মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তারপরও নদী কাউকে কোনো প্রশ্ন করতে পারছিল না, কারণ কেউ তার কথার কোনো উত্তর দিচ্ছিল না। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন, বিয়ের অনুষ্ঠান পর্ব শেষ হবার পরপরই নদীর রুমটাকে সুন্দর করে সাজানো হয় কাঁচা গাঁদা ফুল দিয়ে। গাঁদা ফুল নদীর ভীষণ পছন্দের, তাই তার বাবা নিজের এই সব কিছুর অ্যারেঞ্জ করেছেন। রাত 10টায় নদীকে তার রুমে পৌঁছে দেওয়া হয়। নদী অপেক্ষা করতে থাকে সেই মানুষটার জন্য, যে মানুষটাকে না দেখে সে বিয়ে করেছে। তখনই হঠাৎ রুমের দরজা খোলার আওয়াজ পায় নদী। একটু নড়চড়ে বসে আর তখনই আয়ন রুমে প্রবেশ করে। গলায় একটা ছোট্ট কাশি দিয়ে তারপর আয়ন রুমের দরজাটা লাগিয়ে দেয়। পাগড়িটা মাথা থেকে খুলে রেখে সামনের দিকে এগিয়ে আসে, কিন্তু খাটের উপর বসে থাকা বউটার সেদিকে কোনো খেয়াল নেই। সে তার মতোই ঘুমটে টেনে ঝিম ধরে বসে আছে। আইন সামনের দিকে এগিয়ে গেল, খাটের উপর নদীর পাশে গিয়ে বসলো। নদীর হাত ধরে বলতে লাগলো, কি ব্যাপার বউ, আজ তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আজ আমাদের বাসর রাত, আমি তোমার স্বামী, রুমে প্রবেশ করেছি, কোথায় তুমি আমাকে সালাম করবে, কুশল বিনিময় করবে, সেটা না করে চুপচাপ খাটের উপর বসে আছো যে? দেখুন, প্রথমত বিয়েটা আমি করতে চাইনি, আমার বাবা আমাকে জোর করে বিয়েটা দিয়েছে। দ্বিতীয়ত আপনার সঙ্গে আমার চেনা জানা কথা কোনোটাই হয়নি। হ্যাঁ, আমি তো আপনার বাবাকে বলেছিলাম আপনার সঙ্গে আগে একবার কথা বলে নিতে, কিন্তু আপনার বাবা তো বলেছিল আপনি নাকি কথা বলতে চান না। আচ্ছা, আপনি কেমন পুরুষ মানুষ যে একটা মেয়ে বিয়ে করতে চাইছে না তার সঙ্গে দেখা করে কথা না বলেই বিয়েতে হ্যাঁ বলে দিলেন? এই যে মিসেস, শুনুন, আমি আপনার বাবার কথার ফাঁদে পড়ে গেছিলাম, তাই বাধ্য হয়ে আপনাকে বিয়েটা করেছি। তাছাড়া আমি আপনার ছবি দেখেছিলাম, তাই আপনার কি আর দ্বিতীয়বার দেখার প্রয়োজন হয়নি? কথাটা শুনে ঘুমটা সরাই নদী আর আয়নের দিকে এই প্রথমবার তাকালো। হ্যাঁ, এই চেহারাটা সে আগে কোথাও দেখেছে, ঠিক মনে করতে পারছে না। তখনই মনে পড়লো হঠাৎ করে কিছুদিন আগে একবার অফিসে গিয়েছিল নদী, আর তখনই দেখেছিল তাকে। মনে পড়তে নদী আয়নকে বলতে লাগলো, আমি যদি খুব বেশি ভুল না করে থাকি তাহলে আপনি আমাদের কোম্পানির ম্যানেজিং ডিপার্টমেন্টে কাজ করা সেই ছেলেটা না? একদমই তাই মনে রাখতে পারেন দেখছি, আপনার স্মৃতিশক্তি খুবই প্রখর। হ্যাঁ, আপনি একদম ঠিকই ধরতে পেরেছেন, আমি সেই ছেলেটা। এই কথাটা শুনে মাত্রই তেলে বেগুনে জ্বলে যায় নদী, আর তখনই এসে সে চিৎকার করে বলতে থাকে, এই গরিব ছোট লোক ফকিনের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমাকে বিয়ে করার? আমি তো ভাবছিলাম আমার বাবা তার লেভেল অনুযায়ী কোনো শিক্ষিত বড়লোক বাবার ছেলেকে আমার জন্য নিয়ে আসবে, কিন্তু তুই তো একটা ছোট লোক ফকিন্নি। কথাটা শোনা মাত্রই আয়ন নদীর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে থাকে, এই যে ম্যাডাম, একদম চুপ করুন, আপনার মুখে এসব কথা একদম মানাচ্ছে না। আমি আপনার স্বামী, আমাকে সম্মান দিয়ে কথা বলুন। তুই এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোকে আমি স্বামী হিসাবে মানি না, আমি কালকেই তোকে ডিভোর্স দেব। সেটা আপনি কখনোই করতে পারবেন না ম্যাডাম, তার কারণ আপনি খুব ভালো করে জানেন আপনার বাবা ইতিমধ্যে আপনাদের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, আর এখান থেকে একটা কানা করিও আপনি আমার অনুমতি ব্যতীত খরচ করতে পারবেন না।
এটা শুনে তো নদী আরও ভীষণ রেগে গেল। সে কোনোভাবেই বুঝতে পারছে না তার বাবা এই বোকামি কাজগুলো কেন করলো, কেন বাইরের একটা ছেলের কাছে নিজের সমস্ত সম্পত্তি লিখে দিল, কেন নিজের মেয়ে থাকতে অন্য একজনকে সম্পত্তির ওয়ারিশ বানালো। নদী আর কোনো কিছুই ভাবতে পারছে না। জ্ঞান হারিয়ে ফেলে নদী, অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ছিল। তখনই তাকে ধরে নেয় আয়ান আর বিছানার উপর শুয়ে দিয়ে তার চোখের উপর একটু জল ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই নদীর জ্ঞান ফিরে আসে। নদী আবারও আয়ানকে দেখে প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে বলতে থাকে, ওই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। আমি তোর চেহারাটা এক মুহূর্তের জন্য দেখতে চাইছি না। তুই কেন সেটা বুঝতে পারছিস না? বুঝতে তো পারছি, কিন্তু দুর্ভাগ্য তোমার আমাকে দেখতে না চাইলেও এখন থেকে প্রতিদিনই তোমাকে আমাকে দেখতে হবে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, কারণ আমি তোমার জামাই। এখন তো চাইলেও তোমাকে আমি ছেড়ে যাব না, আর ছেড়ে যাবই বা কেন? তোমার মতো সুন্দরী মেয়েকে বউ হিসেবে পেয়েছি। আর এভাবে চলতে থাকে তাদের দুজনের মধ্যে কথোপকথন। তারপর যা হলো সেটা তো আপনারা নিজের চোখে দেখতে পেলেন। তো ভিউয়ার্স, চলুন এবার না হয় বর্তমানে ফিরে আসি। সারা রাত অনেক চেষ্টা করার পরও নদী ঘুমাতে পারেনি। সকালবেলা যখন আয়নের ঘুম ভাঙলো তখন ভোর 7টা বাজে। চোখ খুলে দেখে নদী তখনও জেগে আছে। এটা দেখে আয়ন নদীকে বলতে লাগলো, বাবা, আমার বউটা তো দেখি হেব্বি স্বামী ভক্ত। সেই কখন তোমার ঘুম ভেঙে গেছে? আমার ঘুম ভেঙে যাবে বলে এখনো আমার বুকের উপরে শুয়ে আছো, একটু নড়াচড়া করনি? তোর ভক্তির খেতায় আগুন, হারামজাদা কোথাকার। তোকে আমি কতবার বললাম, আমার সঙ্গে কেউ ঘুমালে আমি ঘুমাতে পারি না, কারোর গায়ে আমার গায়ে স্পর্শ লাগলে আমি ঘুমাতে পারি না। কিন্তু তুই তো সেই মাঝরাত থেকে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছিস, যেন আমাকে ছেড়ে দিলে আমি তোর থেকে পালিয়ে যাব। হ্যাঁ, তোমাকে দেখে তো আমার সেই রকমটাই মনে হয়। তাছাড়া তুমি যদি আমাকে ফেলে চলে যাও তাহলে তোমার মতো এমন সুন্দরী একটা বউ কোথায় পাবো বলো? তাই তো জড়িয়ে ধরে রেখেছি, কারণ তোমার মতো সুন্দরী বউ আমি হারাতে চাই না। দেখ, তুই কিন্তু একদম ধৈর্যের সমস্ত সীমা ছাড়িয়ে ফেলছিস। এখন কিন্তু তোকে আমি এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। আরে তাহলে অপেক্ষা করছো কেন? সেটা করে ফেলো না। আমি তো সেটা দেখার জন্যই অপেক্ষা করছি। শোনো, আমি একটা জিনিস খুব ভালো করেই জানি, তুমি যাই কিছু করো না কেন কখনোই আমার কোনো ক্ষতি সেটা তুমি করতে পারবে না, কারণ আমি তোমার জামাই লাগি। বুঝতে পেরেছো ডিয়ার? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোকে এইভাবে সোজা আঙুলে ঘি উঠবে না। তোকে যেভাবে সোজা করতে হয় সেই পদ্ধতি আমার খুব ভালো করে জানা আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে এক ঝটকে নিজেকে আয়নের বাহু বন্ধন থেকে ছাড়িয়ে নেয় নদী। আর তারপরে বিছানা থেকে উঠে যায়। রুম থেকে বের হয়ে কোথাও যেন একটা চলে যায় আয়ান। সেদিকে কোনো নজর না দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। আর ফ্রেশ হয়ে আসতেই শাশুড়ি মায়ের ডাক পেয়ে নিজেকে নাস্তা করার জন্য শাশুড়ি মা আয়নকে নাস্তা দিয়ে দিল। আয়নও আর কোনো চিন্তা না করে নাস্তা খেতে লাগলো। শ্বশুরবাড়িতে প্রথম দিন সকলের নাস্তা একসঙ্গে বসে আছে শ্বশুরমশাই। তখনই হঠাৎ করে আয়নের শাশুড়ি মা আয়নকে বলতে থাকে, জামাই বাবা, হানিমুন কোথায় যাবে সে ব্যাপারে কিছু ভেবেছো কি? এসব আমি ভেবে কি করব বলেন তো আম্মু? আপনার মেয়ে তো আমাকে জামাই হিসেবে মেনে নিতেই নারাজ। দেখুন না, সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় যেন চলে গেছে, বলছে আমাকে নাকি শায়েস্তা করবে। এভাবে ওর সঙ্গে কাজ হবে না। তুমি ওকে একটু টাইট দাও, আর আমি তোমাদের হানিমুনের জন্য সিঙ্গাপুরের টিকিট কেটে রেখেছি। তুমি ওকে নিয়ে সেখানে চলে যাও, কিছুদিন সময় কাটিয়ে আসো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এভাবেই শ্বশুরবাড়ির সঙ্গে গল্প করতে করতে সকালে নাস্তা শেষ করে আয়ন আর তারপর নিজের রুমে চলে যায়। তার বাবা মা তো আরও আগে নাস্তা করে চলে গেছেন টেবিল থেকে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদমই ঠিক শুনেছেন, আয়ন আর নদীর বিয়ে নদীর বাবা বাড়িতেই হয়েছে। আর সেজন্যই আয়নের বাবা মাকে নদীর বাবা তাদের বাড়িতে নিয়ে এসেছিল, সেই সঙ্গে আয়নের ছোট বোন। আয়ন যে না রুমে গিয়ে বিছানার উপর বসলো, তখনই তার ছোট বোন সেখানে এসে হাজির হলো আর আয়নকে বলতে লাগলো, ভাইয়া, ভাবি কোথায়? এই যে দেখো, এই যে দেখ, আমি তোর ভাবিকে কোলে নিয়ে বসে আছি। আরে ভাইয়া, ফাজলামো কেন করছিস? সকাল থেকে ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না, সেই জন্য তোর কাছে জিজ্ঞাসা করলাম, ভাবির সঙ্গে একটু গল্প করব। সে কপাল আর তোদের নেই রে বোন।
তোদের ভাবি তোদের সঙ্গে এত গল্প করতে বসে নেই, তোর ভাবি কই যেন ঘুরতে চলে গেছে। আরে কি বলিস ভাইয়া, কালকে তোদের বিয়ে হয়েছে আর আজকেই ভাবি তোকে রেখে একা কোথাও ঘুরতে চলে গেছে? আচ্ছা ভাইয়া, তুই চল না আমার সঙ্গে, একটু দেখি ভাবি কোথায় গেছে। না, তোর যাওয়ার ইচ্ছা থাকলে তুই যেতে পারিস, আমারও তো কারোর ব্যাপারে গোয়েন্দাগিরি করার কোনো ইচ্ছে নেই, বুঝতে পেরেছিস? সেটা বললে হবে না ভাইয়া, ভাবি এখন তোর বিয়ে করা বউ, তাকে দেখে শুনে রাখা তোর দায়িত্ব। তুই চল আমার সঙ্গে, আমরা দুজনে মিলে খুঁজে বের করবো ভাবি কোথায় গেছে। এই কথা বলে আইন তিশার সঙ্গে যেতে না চেলেও তিশা আইনকে জোর করে টেনে হিসে বাসা থেকে নিয়ে বের হলো। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তারা একটা পার্কে এসে বসলো। তখনই হঠাৎ করে তিশার চোখে পড়ল পাশে একটা গাছের নিচে বসে থাকা একজোড়া কাপড়ের দিকে। তিশা পিছন থেকে আন্দাজ করতে পারল এটা মনে হয় নদী। তাই তিশা এক মুহূর্ত দেরি না করে নদীর সামনে গিয়ে দাঁড়ালো। দেখতে পেল নদী তার বয়ফ্রেন্ডের কাঁধে মাথা দিয়ে বসে আছে। তখনই তিশা মহিলাদের মতো বিলাপ করতে করতে বলতে লাগলো, হাই আল্লাহ, এটা আমি কি দেখছি? আমার ভাইয়া তো দেখে কপাল পুড়ে গেছে। আমার ভাই আর বউ ভাইয়ার সঙ্গে বাসর করে এখন বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে বসে প্রেম আলাপ করছে। হুট করে তিশার এমন কথায় চমকে যায় নদী এবং তার বয়ফ্রেন্ড। দুজনেই নদীকে ছেড়ে দিয়ে সরে দাঁড়িয়ে বলতে থাকে, কি ব্যাপার নদী, মেয়েটা এসব কি বলছে? তোমার কি বিয়ে হয়ে গেছে সত্যি? এই বলে অনেকটা সন্দেহের চোখে নদীর দিকে তাকায়। তার বয়ফ্রেন্ড তখনই নদী কিছু বলতে চাইল, তিশা তাকে বাধা দিয়ে সে নিজেই বলতে লাগলো, আরে ভাই কে আপনি? আর আমার ভাবিকে আপনি তুমি করে কেন বলছেন? আমার আপন ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, ওই যে আমার ভাইয়া। আমরা দুজনেই ভাবিকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত এসেছি। কি হলো নদী, তুমি চুপ করে আসো কেন? কিছু বলছো না কেন? বল, এই মেয়েটা যা বলছে সব সত্যি কিনা? তখনই নদী তার বয়ফ্রেন্ডকে বলতে থাকে, আরে না বাবু, এই মেয়েটা একদম মিথ্যা কথা বলছে। আমি কেন বিয়ে করতে যাব? আমি তো তোমাকেই ভালোবাসি। দেখো ভাবি, একদম মিথ্যা কথা বলবে না। বিয়ে তো করেছো, তার উপর আবার কাল রাতে আমার ভাইয়ের সঙ্গে বাসরও করেছো, তাহলে মিথ্যা কেন বলছো? রকমই তুমি চুপচাপ এখান থেকে চলে যাও বলছি, ভালো হবে না কিন্তু। তোমার ভাইকে আমি ডিভোর্স দিয়ে দেব বলেছি, শুনতে পাওনি? কথাটা শুনে ছিটকে দাঁড়ায় নদীর বয়ফ্রেন্ড। সে তখনই নদীকে একটা থাপ্পড় দিয়ে বলতে থাকে, মিথ্যাবাদী মেয়ে কোথাকার, নিজের সব কিছু একজনকে বিলিয়ে দিয়ে এখন এসেছে আমার সঙ্গে প্রেম করতে। তোর সঙ্গে আমি আর এক মুহূর্ত থাকবো না। এই বলে নদী বয়ফ্রেন্ডের সেই মুহূর্তে সেখান থেকে চলে গেল। আর তখনই নদীর আগে ফুসফুস করতে করতে তিশাকে একটা থাপ্পড় দিতে যাবে। তখনই আইন কোথা থেকে এসে নদীর হাতটা ধরে ফেলে আর হাত মুচকে দিয়ে বলতে থাকে, বেশ নদী, অনেক হয়ে গেছে, এখন চুপচাপ বাসায় চলো। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে পার্কে এসে বসে আছো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। আমার বিয়ে করা বউ, যার সঙ্গে গতকাল রাতেই আমার সব কিছু হয়ে গেছে, এখন যে বয়ফ্রেন্ডের সঙ্গে ফষ্টি নষ্টি করে, হায় আল্লাহ। তখনই নদী বলতে থাকে, ওই ছোট লোকের বাচ্চা, তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো বলেছি, তুই শুনতে পাসনি? তোর মতো ফকিন্নির সাথে আমি কোনোদিনও থাকবো না। তুই আমাকে কি দিতে পারবি বল? তখনই আবারও আইন নদীর দুই গালে ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিয়ে বলতে থাকে, তোমাকে অন্য কিছু দিতে না পারলেও এটা খুব ভালোই দিতে পারবো। আর তোমাকে সোজা রাখার জন্য এটাই আগে সবচাইতে বেশি প্রয়োজন। এই বলে আইন নদীর হাত ধরে টানতে টানতে গাড়িতে এনে বসে আর তারপরে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে। তারপরে তিনজনে মিলে বাসে চলে আসে। নদী কান্না করতে করতে বাসে প্রবেশ করে। তার বাবা ড্রয়িং রুমে বসা ছিল। তার বাবাকে দেখা মাত্র ন্যাকা কান্না আরও বাড়িয়ে দিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা, তুমি এটা কার সঙ্গে আমাকে বিয়ে দিলে? যে কিনা বিয়ের পরের দিন আমার গায়ে হাত তোলে, দেখো আমার গালে একদম 5 আঙুলের ছাপ বসিয়ে দিয়েছে। আমি সব কিছু বলছি, তাহলে তুমি যেটা করছো সেটা কেন বলছো না? সেটা বলো, তোমার প্রকৃতির কথা সবাই জানুক। তখনই নদীর বাবা সবাইকে থামিয়ে দিয়ে বলতে থাকে, দেখো, এখানে আমার জানার কিছুই নেই, আমি সব কিছুই জানি। আর যাই হোক নদী, তোমাকে একটা ছোট্ট কথা বলি, শোনো। তোমার বিয়ে হয়ে গেছে, স্বামীকে মেনে নাও আর মনোযোগ দিয়ে সংসার করো। করবো না আমি সংসার? কতবার তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে? তোমরা কি আমার বাংলা কথা বুঝতে পারো না নাকি? আমি তো বিশুদ্ধ বাংলা ভাষাতেই বলছি, কোনো হিন্দি অথবা আরবিতে বলছি না। তখনই এগিয়ে আসে
আয়ান নদীর থুতনিটা ধরে চেপে দিয়ে বলতে থাকে। তোমাকে সংসার করতে হবে এবং আমার সাথেই সংসার করতে হবে, আর সেটার জন্য তোমাকে কিভাবে বাধ্য করতে হবে সেই রাস্তা আমার খুব ভালো করেই জানা আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এ বলে আয়ান আর এক মুহূর্ত দেরি না করে নদীর হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে গেল আর রুমের ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। এদিকে নদী রাগে ফুসফুস করছে, এই বুঝি সাপের মতো ছবল দিয়ে আক্রমণ করছে আয়নকে, কিন্তু আয়ন তাকে সেই সুযোগ না দিয়ে বিছানার পর ধাক্কা দিয়ে ফেলে দিল। নদী কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বিছানা থেকে উঠে যেতে চাইছিল, কিন্তু আয়ন তাকে সেই সুযোগটা না দিয়ে বিছানার সঙ্গে আরো শক্ত করে চেপে ধরে আর তার ঠোঁট ইচ্ছে মতো কামড় দিতে লাগলো। নদী ব্যথায় কুকড়ে উঠছিল আর তখনই আয়ন বলতে লাগলো। কি হলো, এখন কেন চিৎকার দিচ্ছ? তখন তো খুব আমাকে ফেলে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করতে গেছিলে, আমার খুব ভালো লাগছিল, তাই না? তখন সে আমার বয়ফ্রেন্ড হয়, তাকে আমি বিয়ে করব, তাই তার সঙ্গে আমার যা ইচ্ছা তাই করব, তাতে তোর কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, তুমিও আমার বিয়ে করা বউ, এখন তোমাকে আমার যেভাবে ইচ্ছা সেভাবেই বুক করব। তুমিও এখানে কথা বলার কেউ না। নদীর ঠোঁট ছেড়ে দিয়ে গলায় ঘাড়ে বুকে যেখানে যেভাবে পারছিল কামড়ে যাচ্ছিল। নদী ব্যথায় ছটফট করতে লাগলো আর আয়নের বাহু বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পুরুষ মানুষের শক্তি বলে কথা, চাইলে কি আর ছাড়িয়ে নেওয়া যায়? আয়ন তার সারা শরীরে নিজের ঠোঁট আর দাঁত দিয়ে আক্রমণ করতে লাগলো। এক পর্যায়ে নদী জ্ঞান হারিয়ে ফেলে। আয়ন তার চোখে পানি ছিটিয়ে দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে, তারপর আবারও সে একই রকম অত্যাচার শুরু করে দেয়। নদী তখন আয়নের কাছে অনেক আকুতি মিনতি করতে থাকে আর বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এসব কিছু নিতে পারছি না, খুব ব্যথা করছে আমার। কখন ঠিক আমারও এইভাবেই ব্যথা করছিল বুকের বাঁ পাশটায়। আমার বউ আমাকে রেখে অন্য একজনের সঙ্গে ডেটিংয়ে গেছে, তাই। এই বলে নদীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আয়ন আবারও নদীর ঠোঁট কামড়াতে থাকে, একদম কেটে রক্ত বের হয়ে যাওয়ার মতো অবস্থা। নদীর ঠোঁট দুটো একদম ফুলে গেছে। নদী আর সহ্য করতে পারছিল না, তাই বারবার আয়নের কাছে ক্ষমা চাইতে থাকে আর তাকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। প্লিজ আমাকে ছেড়ে দাও না, কেন কি করছো আমার সঙ্গে এরকম? আমি তোমার বিয়ে করাবো, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ ছেড়ে দাও আমাকে। ও আচ্ছা, এখন বুঝি আমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমার বউ এই কথাটা বলতে চাইছো, কিন্তু তখন তো কোনোভাবেই স্বীকার করতে চাইছিলে না যে তুমি আমার বউ। এখন তো তোমাকে আমি ছাড়ছি না, আমি আমার মনের খায়েশ যতক্ষণ পর্যন্ত পূরণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোমায় ছাড়বো না। এমন করে না, নিজের বিয়ে করা বউয়ের সঙ্গে কেউ এমন করে? আমি তো তোমার আছি, তোমারই থাকবো, প্রমিস। এই বলে একদম কান্না করে দেয়। অ্যান্ড বুঝতে পারে নদীর ভীষণ লেগেছে, কিন্তু সে কি করবে? তার বিয়ে করা বউ যদি অন্য একজনের সঙ্গে রোমাঞ্চ করে আর এভাবে কথা বলে আচরণ করে, তাহলে কি আর সহ্য করা যায় নাকি? তারপর নিজের বউয়ের এমন অসহায় মুখটা দেখে আয়নের মনে একটু দয়া মায়া সৃষ্টি হলো আর সে তখন নদীকে বলতে লাগলো, ঠিক আছে বউ, প্লিজ আর এমন করো না, তোমায় বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমার পাশে অন্য কাউকে আমি কল্পনাও করতে পারি না, আমার বুকের ভিতরটা চুরমার হয়ে যায়। তখনই নদী আয়নকে নিজের কাছে টেনে নেয় আর শক্ত করে তাকে নিজের বউকের সঙ্গে জড়িয়ে ধরে বলতে থাকে, সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কখনো তোমার সঙ্গে এরকম করব না। আমি বুঝতে পারিনি তুমি আমায় এতটা ভালোবেসে ফেলেছো। হ্যাঁ রে পাগলি বউ, আমার ভালোবাসা কখনো বলে কয়ে আসে না, ভালোবাসা যখন ইচ্ছে তখন যার প্রতি জন্ম নিয়ে নেয়। শুধু বড্ড ভালোবেসে ফেলেছি তোকে, তোকে হারিয়ে আমি বাঁচবো না রে পাগলি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসবো। এই বলে আয়নের নিজেই চুমু খায় নদী। আর এদিকে তখন আয়ন নদীর জোরের উপর তার অত্যাচার না করে তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তার বুকের উপর থেকে নেমে পড়ে আর তাকে শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতে থাকে, সব কিছুর জন্য সরি, আমাকে ক্ষমা করে দাও, তোমার সঙ্গে এরকম করাটা আমার উচিত হয়নি, কিন্তু কি করব বলো, নিজেকে আটকাতে পারছিলাম না। তুমি সরি বলো না প্লিজ, অন্যায় আমি করেছি, তোমার কি এমন করাটা উচিত হয়নি। আমাকে তুমি ক্ষমা করে দিও, আর ভালোবেসে সারা জীবন এইভাবেই তোমার বুকে আগলে রেখো। পাগলি, তুমি সারা জীবন এভাবেই আগলে রাখবো, তুমি শুধু আমার হয়ে থেকে যেও।
এই বলে দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আর ভালোবাসার এক নতুন অধ্যায় সূচনা করে।